ওয়েলকাম ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তোমাদের এত সাপোর্ট পেয়েছি যে আরও নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি। ওয়েলকাম টু আওয়ার স্টাডি রুম চ্যানেল উইথ পর্ণা। এখানে আমি নতুন কোশ্চেন ডিসকাস করি, যেটা এনটিএ, ইউজিসি নেট এডুকেশন পেপারের ওরিয়েন্টেড থাকে। মানে সেকেন্ড পেপার যাদের এডুকেশন, তারা এই চ্যানেলটা ফলো করতে পারো। যারা এমএ করছো এডুকেশানে তারাও ফলো করতে পারো, বা যারা গ্র্যাজুয়েশন করছো ভবিষ্যতে নেটের মতো এক্সামে বসতে চাও তারাও ফলো করতে পারো। তো আজকে আমি 2018 সালের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আলোচনা করব। আগের দিন করেছিলাম, আর বাকি অংশগুলো আজকে আবার আলোচনা করতে আমি চলে এসেছি। আমার এই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করেছেন, তার জন্যই আমি নতুন ভিডিও আনছি। আপনাদের আরও সাপোর্টের দরকার, কারণ চ্যানেলটি একেবারেই নতুন। তাই জন্য আবারও বলছি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর অবশ্য করেই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে বেল আইকনটা যেটা রয়েছে সেটা কিন্তু প্রেস করে দেন। এই দয়া করে বেল আইকনটা প্রেস করে দেন, তাহলে আমাদের আর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আপনারা আর মিস করবেন না। তো তাই জন্যই বেল আইকনটা অবশ্য করেই প্রেস করে দেন। আপনারা জানেন যে কীরকম মহামারী বা অতিমারির সময় চলছে। এই সময় মনকে সুস্থ রাখাটা দরকারি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসাটাও দরকারি। তা যারা পড়াশোনার সাথে জড়িয়ে আছে তাদের আবার এই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমি অনুরোধ করব। আর যতটা পারবেন পড়াশোনার সাথে জড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন মন ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকলে পরে আপনার বাড়ির লোকও সুস্থ থাকবে। মাস্ক পরবেন, স্যানিটাইজার পরবেন, অহেতুক ভয় পাবেন না এবং অহেতুক অন্য কাউকে ভয় দেখাবেনও না। এই সময়টা খারাপ সময়, কিন্তু অবশ্যই কেটে যাবে। তো আসুন আর দেরি না করে একেবারে সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। আগের দিন আমরা আলোচনা করছিলাম ইউজিসি নেটের 2018 সালের যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের কয়েকটি কোশ্চেন, অর্থাৎ প্রথম দিকের এডুকেশনের যে 25টা কোশ্চেন, সেটা এখানে আলোচনা করা হয়েছিল। আজকে তার পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। আসুন শুরু করা যাক। চলে যাচ্ছি একেবারে সরাসরি কোশ্চেনে। 76 নাম্বার কোশ্চেন। আসলে এটা 76 নাম্বার, তার কারণ হচ্ছে যে 50টা পর্যন্ত জেনারেল কোশ্চেন আছে, তো তারপরে এই 76 নাম্বার কোশ্চেনটা হচ্ছে। মানে আগের দিন আমরা 75 পর্যন্ত আলোচনা করেছি, তারপরে আজকে 76 নাম্বার কোশ্চেন আলোচনা করছি। অর্থাৎ যদি আপনি 1 2 3 4 করে এখান থেকে কাউন্ট করেন, তাহলে এটা হয় 26 নাম্বার কোশ্চেন। তো যাই হোক, আজকে আলোচনা করছি ইউজিসি নেট 2018-র 76 নাম্বার কোশ্চেন। ওখান থেকে আজকে শুরু করছি। চলুন দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেনটা কী বলেছে। In Tolman's revised system of learning, which represents borrowing from Freud। তাহলে এখানে একটা কথা বলে নিই, এটা যারা ইউজিসি দেবেন, ইউজিসি নেট দেবেন এডুকেশন পেপারে, এই যে টলম্যান যে রয়েছে, ইনার যে কথাটা বা ইনার যে বক্তব্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কোশ্চেনটা এসেছে, এটা এসেছে হচ্ছে ইউনিট নাম্বার 3 থেকে। এই যে টলম্যানের যে কথাটা এসছে, এটা এসছে ইউনিট 3 থেকে। হ্যাঁ, আপনারা জানেন, যারা পড়েন, নেটের জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং রেগুলার প্র্যাকটিসের মধ্যে আছেন, তারা এটা তো স্বাভাবিক বিষয়, এটা জানবেনই। টলম্যান কিন্তু একজন সাইকোলজিস্ট ছিলেন। তাহলে তিনি এমন একজন সাইকোলজিস্ট ছিলেন যিনি বিহেভিয়ারিজমটাকেও প্রমোট করেছেন, আবার উনি লাস্টের দিকে গেস্টালবাদী তত্ত্বকথাতেও উনি বিশ্বাসী ছিলেন। ওনার একটা থিওরি উনি বলেছিলেন, সেটা হচ্ছে পারপাসিভ বিহেভিয়ারিজম। পারপাসিভ বিহেভিয়ারিজমের একটা অন্যতম দিক ছিল, তিনি কগনিটিজমের কথাও বলেছিলেন, আবার বিহেভিয়ারিজমের কথাও বলেছিলেন। অর্থাৎ বিহেভিয়ারিজমের বাংলা দ্বারায় ব্যবহারবাদী, আর কগনিটিজমের বাংলা দ্বারায় প্রজ্ঞামূলক যে আলোচনা, সেটা। তো উনি দুটোই একসাথে করেছিলেন। আবার গেস্টাল্টের থিওরিটাতেও উনি বিশ্বাসী ছিলেন। তাহলে প্রথম থেকে দেখতে গেলে উনি কিন্তু একজন ছিলেন, ফার্স্টে উনি একজন ব্যবহারবাদী ছিলেন, ঠিক আছে। পারপাসিভ বিহেভিয়ারিজমের থিওরিটা উনি দিয়েছিলেন, সাইকোলজিস্ট হিসেবে উনি দিয়েছিলেন, যেটা সাইকোলজির জগতে একটা আলোড়ন ফেলে দেয়। তো তারপরে যেটা আসে, যে থিওরিটা ওনার আসে, সেটা হচ্ছে গেস্টাল্টদের মতবাদে উনি বিশ্বাস করেছে, যেটা ওনার বলে সাইন থিওরি, যেটা, হ্যাঁ, SIGN সাইন থিওরি। ওনার গেস্টাল্ট থিওরি রয়েছে পরবর্তীকালে। অর্থাৎ উনি পরবর্তীকালে সমগ্রতাবাদীদের কথাতে বিশ্বাসী ছিলেন বা হয়েছিলেন। পরবর্তীকালে সমগ্রতাবাদীদের মতামতের সাথে ওনার মতামত এক হয়ে দাঁড়ায়।
বোঝা গেল? তো উনি একটা দিয়েছিলেন যে পারপাসিভ বিহেভিয়ারিজম, যেখানে লার্নিংটাকে উনি বলছেন যে লার্নিং হচ্ছে নতুন জ্ঞান বা নতুন জ্ঞানের সম্ভার। আমরা নতুন নতুন যা কিছু শিখছি সেটাই হচ্ছে লার্নিং। আর এটার সাথে কিন্তু এনভায়রনমেন্টেরও গুরুত্ব উনি দিয়েছেন। তার সাথে রয়েছে এনভায়রনমেন্টাল প্রত্যেকটা জিনিস কীভাবে আমাদের সাথে রিলেট করছে, যেটা আমরা গেস্টালবাদী মানে সমগ্রতাবাদ, এটা পড়তে গেলে কিন্তু আমরা দেখি গেস্টালবাদীদের তত্ত্বকথায় যেটা মূল বলা হয় যে কোনো একটা অংশের জ্ঞান থাকলে কিন্তু হবে না, সমগ্রটা নিয়ে জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, কোনো একটা অংশের জ্ঞান থাকলে হবে না, সমগ্রটা নিয়ে মানে জ্ঞান থাকতে হবে। যেমন এটা আমার হাতের একটা আঙুল, ঠিক আছে? তো এটা আমার হাতের একটা আঙুল, তাহলে এই আঙুলটা সম্পর্কে জ্ঞান মানে আমার হাতের একটা পার্ট, এটা হচ্ছে গোটা হাত তো না। তাহলে পার্ট সম্পর্কে জ্ঞান থাকলে হবে না, গোটা হাত সম্পর্কে জ্ঞানটা থাকতে হবে। এটা হচ্ছে গেস্টাল্টবাদীদের মতামত। যখন এরকম জ্ঞানটা সমগ্রতা প্রাপ্ত হবে যখন এই জ্ঞানটা, তখন কিন্তু সেটা পরিপূর্ণতার জায়গায় চলে আসে। এই গেস্টাল্টবাদীদের এই পরামর্শ বা এই সিদ্ধান্তগুলিকে কিন্তু শেষ জীবনে এসে টলম্যান সাপোর্ট করেছিলেন, এবং তিনি কিন্তু প্রথম দিকে শুরুতে তিনি বিহেভিয়ারিজমে বিশ্বাসী ছিলেন। ব্যবহারবাদীদের অন্যতম কথা কী ছিল? ব্যবহারবাদীদের অন্যতম কথা ছিল আমি ব্যবহারের মাধ্যমে শিখব। মানে কি? করতে 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 শিখব। হ্যাঁ, একটা জিনিস একবারে হলো না, দুবারে হলো না, তিনবারে ঠিক হয়ে যাবে। সেটা কিন্তু দেখুন ব্যবহারবাদীদের এই কথা যদি বলি, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং একটা বড় উদাহরণ। এই সব যা আমি বলছি, স্কিনার, টলম্যান, থার্স্টোন, থর্নডাইক, সমস্ত যে এই যে তত্ত্ব কথাগুলো রয়েছে, এগুলো ইউনিট 3তেই রয়েছে। এবং বন্ধুরা, এই ইউনিট 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইউজিসি নেট যারা এডুকেশনে দিতে যায় তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত তত্ত্ব কথাগুলো এখানেই রয়েছে। তো যাই হোক, চলে আসি প্রশ্নে। এখানে বলছে যে টলম্যানের রিভাইজড সিস্টেম থিওরির কথা বলছে। টলম্যানের রিভাইজড সিস্টেম থিওরির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি যে টলম্যানের যে থিওরিটা এখানে আলোচনা করা হচ্ছে, সেই টলম্যানের থিওরিটাতে বলা হয়েছে যে উনি কিন্তু প্রথমে একটা থিওরি দিয়েছিলেন, সেটাকে বলে সেটাকে ছোট করে আমি বলতে পারি PRL। এটা লার্নিংয়ের থিওরি বলছি আমি। হ্যাঁ, PRL এটা একটা লার্নিংয়ের থিওরি, শর্ট ফর্মে বললাম। P ফর হচ্ছে প্লেস লার্নিং, R ফর হচ্ছে রিওয়ার্ড লার্নিং, এর ফর হচ্ছে ল্যাটেন্ট লার্নিং। উনি এই তিনটা লার্নিং প্রসিডিওরের কথা বলেন, এবং এটার থেকে পরবর্তীতে মানে অনেক কোশ্চেন এসেছে। পরবর্তী যে কোশ্চেন পেপারগুলো নিয়ে আমি আলোচনা করব, বা 2019-এও এসেছে, তার আগেও এসেছে, 17-র আগেও অনেক কোশ্চেনগুলোতে এসেছে। যদিও 2018-র আগে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো এই সিলেবাসের মানে ওরিয়েন্টেড না, তবুও তখনও এসেছে এবং পরবর্তীকালেও এসেছে। তো PRL হচ্ছে, P ফর হচ্ছে প্লেস লার্নিং, এটা মানে প্লেস, প্লেস লার্নিং। আর ফর হচ্ছে রিওয়ার্ড লার্নিং, আর এল ফর হচ্ছে ল্যাটেন্ট লার্নিং। পরবর্তীকালে এই লার্নিংয়ের যে প্রসিডিওর রয়েছে, এই লার্নিংয়ের প্রসিডিওরের সাথে কিন্তু সংশোধন করা হয়। সংশোধন করার পরে আরও কিছু লার্নিং প্রসেস জুড়ে যায়। এইখানে এটাই বলা হচ্ছে, এই প্রশ্নে এটাই বলছে যে রিভাইজ সিস্টেম মানে কি? সংশোধন করা হয়েছে, যে এই সংশোধন করার ফলে পরবর্তীকালে যে নতুন প্রসেসগুলো ঢুকেছে, লার্নিংয়ের যে নতুন প্রসেসগুলো ঢুকেছে, সেটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। আসুন অপশানগুলো দেখা যাক। আচ্ছা, ফার্স্ট অপশান কী ছিল? ইকুইভ্যালেন্স বিলিফ লার্নিং ছিল। ইকুইভ্যালেন্স বিলিফ লার্নিংয়ের কথা উনি বলেননি। প্রথমটা ছিল PRL, তারপরে সংশোধিত হয়ে আরও কিছু অ্যাড হয়েছে, নতুন যে জিনিসগুলো অ্যাড হয়েছে, এর মধ্যে থেকে কোনটা অ্যাড হয়েছে সেটাই বলতে হবে। ফার্স্ট অপশানটা হবে না। সেকেন্ড অপশান হচ্ছে ফরমেশন অফ ক্যাথিক্স। হ্যাঁ, ক্যাথিক্সটাই হবে। PRL ছিল আগে, অর্থাৎ প্লেস লার্নিং, রিওয়ার্ড লার্নিং, আর এল ফর হচ্ছে ল্যাটেন্ট লার্নিং। হ্যাঁ, এইটা আগে ছিল, এর সাথে পরবর্তীকালে সংশোধিত রূপে এই ক্যাথিক্স লার্নিংয়ের কথা উনি বলেন। ক্যাথিক্স কথাটার যদি যারা সাইকোলজিস্ট, হ্যাঁ, তাদের কথা অনুসারে যদি আমি ক্যাথিক্স কথাটার বর্ণনা করি, তাহলে এটা তারাই যে একটা ইমোশনাল ইনভলভমেন্টকে বোঝায়। ক্যাথিক্স মানে ইমোশনাল ইনভলভমেন্ট। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা বস্তু, অবজেক্ট যারা হয়, তাদেরই কিন্তু একটা ইমোশনাল ইনভলভমেন্ট থাকে। তো সেটাকেই আমরা বলতে পারি যে ক্যাথিক্স। এক কথায় যদি বলি তাহলে সেটাই হচ্ছে গিয়ে ক্যাথিক্স। তো হ্যাঁ, তো ইমোশনাল ইনভলভমেন্টের কথাই এই ক্যাথিক্সে বলা হয়। আর এটা কিন্তু পরবর্তীকালে সংশোধিত হয়েছিল টলম্যানের
থিওরিতে। হ্যাঁ, এটার সাথে একটা মোটর স্কিলের একটা নতুন সংশোধনের রূপে মোটর স্কিলও কিন্তু অ্যাড হয়েছিল, যোগ হয়েছিল। আর আরেকটা জিনিস অবশ্যই প্রসঙ্গত বলে রাখা দরকার, যে এই ক্যাথিক্স কথাটা, এই অপশানটা যখনই আসবে তখন এই অপশানটা সবার ক্ষেত্রে আসে না। আসলে এই ক্যাথিক্সের এই অপশানটা সবার ক্ষেত্রে আসে না, আসে খুব কম লোকের ক্ষেত্রেই আসে। আমাদের সিলেবাসে রয়েছে যাদের যাদের থিওরি আমরা পড়তে হয়, বিহেভিয়ারিস্টিক থিওরি পড়তে হয়, তাদের মধ্যে রয়েছে স্কিনার এই ক্যাথিক্সের কথাটা বলেছে, স্কিনার বলেছে। আবার এখানে হচ্ছে যে টলম্যান বলেছেন, ফ্রয়েডও কিন্তু বলেছেন। ঠিক আছে, এক তো হচ্ছে এফ ফর ফ্রয়েড, হ্যাঁ, টি ফর টলম্যান, আর এস ফর স্কিনার। এর তিনজনাই এই ক্যাথিক্সের কথাটা কিন্তু এখানে, এই তিনজনাই ক্যাথিক্সের কথাটা এখানে বলেছে। ক্যাথিক্স থাকলেই এই তিনজনের নামের সাথে এটা জড়িয়ে থাকবে। এখানে কোশ্চেনেও কিন্তু এই যে ফ্রয়েডের কথাও উল্লিখিত আছে, বলেই দিয়েছে এই কোশ্চেনে। দেখো দেখো, টলম্যানের রিভাইজ সিস্টেমের কথা বলেছে, আবার এই যে ফ্রয়েডের কথাও বলেছে। তার মানে দুজনা ক্যাথিক্স নিয়ে কথা আলোচনা করেছে। আর টলম্যান কিন্তু এই ফ্রয়েডদের অনুসরণ করে পরবর্তীকালে তার যে লার্নিংয়ের প্রসেসগুলো, প্রসিডিওরগুলো সেটা বলেছে। যাই হোক, পরবর্তী কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার এটা হচ্ছে গিয়ে 77। হ্যাঁ, তাহলে এটা বলছে যে in accordance with Kurt Lewin concept of life space, the complex of all non-psychological facts that surround is called, non-psychological fact that surround it's called। কি কি অপশান আছে দেখে নিই। এ ভেক্টর, এ ব্যারিয়ার, এ ফরেন হাল, এ ফোর্স। লাইফ স্পেস, এই যে লেভিনের যে তত্ত্ব, হ্যাঁ, লেভিনের যে তত্ত্ব, তাতে এই লাইফ স্পেসের তত্ত্বের কথা কিন্তু একটা অন্যতম একটা তত্ত্বের কথা এখানে উনি উল্লেখ করেছেন। তা লাইফ স্পেস মানে কি দাঁড়ায়? লাইফ স্পেস মানে বলতে বোঝাচ্ছে যে আমরা তো প্রত্যেকে রয়েছি, জন্মগ্রহণ করেছি, যারাই জন্মগ্রহণ করেছি তাদের এই জীবনকে কেন্দ্র করে কিন্তু একটা ফোর্স থাকে, একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। ঠিক আছে, তা হ্যাঁ, জন্মগ্রহণ করেছি আমরা একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে জন্মগ্রহণ করেছি, এবং একটা ফোর্স, একটা শক্তি দ্বারাই কিন্তু আমরা পরিচালিত হই, বা আমরা যে কাজগুলো করি সেই শক্তির দ্বারা পরিচালিত হয়েই কাজ করি। ঠিক আছে, এটাকে স্পেসটাকে এখানে কি বলবো, যে এখানে একটা ক্ষেত্র বলা যেতে পারে, নির্দিষ্ট একটা, বাংলায় বলে দাঁড়ায় ক্ষেত্র। হ্যাঁ, নির্দিষ্ট একটা ক্ষেত্রের মধ্যে আমরা জন্মেছি, এবং তার এই ক্ষেত্রটার কিন্তু একটা ফোর্স রয়েছে, এই ফোর্সের দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি, এবং আমরা তার বিনিময়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করছি। যে আমরা যে প্রতিনিয়ত নতুন নতুন কাজ করছি, এই যে নতুন ফোর্সের দ্বারা, শক্তির দ্বারা পরিচালিত হয়ে কিন্তু আমরা কাজ করছি। এটা কিন্তু লাইফ স্পেস থিওরির মেন কথা। তো এখানে যেখানে এটাতে কোশ্চেনটা এসছে, দ্য কমপ্লেক্স অফ অল নন সাইকোলজিক্যাল ফ্যাক্টস দ্যাট সারাউন্ড ইট ইজ কল্ড দ্য সাইকোলজিক্যাল, নন সাইকোলজিক্যাল ফ্যাক্টস এখানে বলেছে, যেটা এই স্পেসের মধ্যে থাকছে না। লাইফ স্পেসে বলা হচ্ছে দ্য কমপ্লেক্স অফ নন সাইকোলজিক্যাল ফ্যাক্টস। ঠিক আছে, নন সাইকোলজিক্যাল ফ্যাক্টসের কথা বলেছে, নন বলেছে, তো তাই জন্য এটা হবে ফরেন হাল। হ্যাঁ, এটার অ্যান্সার হবে ফরেন হাল। বন্ধুরা, আমি যতটুকু পারছি ততটুকু কিন্তু এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, বর্ণনা করে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 78 কোশ্চেনে এখানে বলছে যে, আচ্ছা আমি একটু জুম করে দিই। হোয়াইল অ্যাটেম্পটিং টু অ্যাপ্লাই হার্জবার্গস মডেল, আচ্ছা এই মডেলটা কিন্তু এখন আমাদের আর বর্তমানে যে সিলেবাস তাতে নেই, তবুও আমি এটা বলে দিচ্ছি এটার অ্যান্সারটা কী হবে। তো হার্জবার্গস মডেল অফ মোটিভেশন ইন এডুকেশন, হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি কল্ড এ মোটিভেশন ফ্যাক্টর। এই যে হার্জবার্গসের যে মডেলটা, এটা হচ্ছে কি 2 ফ্যাক্টর মডেল এটাকে বলে। হ্যাঁ, হার্জবার্গের মডেল, এটা 2 ফ্যাক্টর মডেল, এবং এটার যে মোটিভেশন ফ্যাক্টর নিয়ে এখানে আলোচনা করার কথা এখানে বলছে, সেই মোটিভেশন ফ্যাক্টর, এটা উনি বলেছিলেন মানুষের মোটিভেশন ফ্যাক্টরের কথা বলেছিলেন, আর একটা হাইজিন ফ্যাক্টরের কথা বলেছিলেন। তো মোটিভেশন ফ্যাক্টর হচ্ছে কি মানুষকে কঠিন কাজের জন্য উদ্বুদ্ধ করা, কঠিন কাজ করার জন্য
উদ্বুদ্ধ করা, কোন কাজের মাধ্যমে মানুষ কঠিন কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে। দেখে নেওয়া যাক অপশানগুলো কী কী আছে। একটা হচ্ছে ওয়ার্কিং কন্ডিশন অফ দ্য স্কুল, গুড ইন্সপিরেশনাল রিলেশনশিপ বিটুইন টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, রেকগনাইজেশন অফ স্টুডেন্টস ওর্থ অ্যান্ড গুড সুপারভিশন অফ স্কুলস। তাহলে এখানে একটা কথা বলে নিই, আমরা নতুন কাজ কখন করব, আমরা নতুন নতুন কাজ কখন করব বা কঠিন কঠিন কাজ কখন করব, কখন সেই কাজটা করার মোটিভেশন পাবো, যখন আমাদের বাইরে থেকে কেউ মোটিভেশন দেবে। বা এক কথায় বলতে গেলে একটা বাচ্চাকে যদি আমি চকলেট দিই এবং আমি যদি বলি, যদি এটা এসআর বন্ডিংয়ের উদাহরণের মতো শোনাচ্ছে, তবুও আপনারা এইটা দিয়েও বুঝতে পারেন যে আমি সে ভালো কাজ করছে। একটা বাচ্চা প্রত্যেক দিন নতুন নতুন পড়া করে আসছে, নতুন নতুন কোনো জিনিস শিখে আসছে, এবার তাকে আমি এটা করার জন্য একটা দিন বললাম যে ঠিক আছে বাবু, তুমি খুব ভালো পড়াশোনা করো, তাই জন্য তোমাকে আমি একটা চকলেট দিচ্ছি, বা তুমি খুব ভালো করেছো, গুড জব, তবেই তো সে নতুন কাজ করার জন্য উদ্বুদ্ধ হতে পারবে। যেমন আমি আমার এটা নিয়েও বলতে পারি যে আমি এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি নিজের উদ্যোগে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে হয়তো আমি এই কাজটা করা একদিন বন্ধ করে দেবো। কারণ প্রথম কথা যে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা এটা কিন্তু একটা কঠিন কাজ। তার কারণ এটার আগে আমাকে প্রত্যেকটা সম্পর্কে ডিটেলে আমায় জানতে হচ্ছে, জানার পরে প্রিপেয়ার হয়ে আমাকে বসতে হচ্ছে। তো এটা কঠিন কাজ, আমার জন্য কঠিন কাজ। তো এটার জন্য যদি আমি মোটিভেশনই না পাই, কাজটা করার যদি মোটিভেশনই না পাই, তাহলে একটা না একটা দিন গিয়ে ছেড়ে দেবো, যতই আমি ভালো করি না কেন। আপনাদের সাপোর্টটা তাই জন্য খুবই দরকার। তো যাই হোক, এটার উদাহরণ হিসেবে বললাম যে উনি বলেছিলেন, এই যে হার্জবার্গের যে মডেল, উনি বলেছিলেন যে মানুষকে মোটিভেশন দেওয়ার কখনো কখনো দরকার হয়, প্রয়োজন হয়। তো মোটিভেশন দেওয়ার জন্য কিছু তাকে গিফট দেওয়া যেতে পারে, কিছু তাকে বাহবা দেওয়া যেতে পারে, রিইনফোর্সমেন্ট করা যেতে পারে, এক কথায় বলতে গেলে। তাই এখানে সেটা দেখা যাচ্ছে, এই যে কটা অপশান, এটার মধ্যে কিন্তু এই উৎসাহ দেওয়া এরকম বোঝাচ্ছে রেকগনাইজেশন অফ স্টুডেন্টস ওর্থ, মানে অপশান নাম্বার 3, রেকগনাইজেশন অফ স্টুডেন্ট ওর্থ মানে হচ্ছে স্টুডেন্টদের যারা ভালো রেজাল্ট করছে আর কি, যাদের মূল্যায়ন ভালো হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ এ সেশন, তাদেরকে আমরা কী করছি, উদ্বুদ্ধ করছি, আরও এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি, উৎসাহ প্রদান করছি, এটাই বোঝাচ্ছে। আর বাকিগুলোতে দেখুন, বাকি অপশানগুলোতে কিন্তু সেই রকম কোনো কথা এখানে বলেনি। এই যে আর যে বাকি অপশান আছে, এটা বাদ দিয়ে বাকি অপশানগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়ার্কিং কন্ডিশন অফ এ স্কুল, এটা ওয়ার্কিং কন্ডিশন অফ এ স্কুল একটা স্কুলের একটা কন্ডিশনের কথা বলছে। ওয়ার্কিং কন্ডিশনটা উদ্বুদ্ধ করবেই এমন কোনো মানে নাই মানুষকে। আবার গুড ইন্সপিরেশনাল রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস, হ্যাঁ, এটা উদ্বুদ্ধ করার জন্য দরকারি, কিন্তু আমাদের যখন এই রকম কোশ্চেনের অপশান থাকে না, তখন আমাদের বুঝে নিতে হবে যে কোনটা বেশি ঠিক। অনেক সময় হয় যে অপশানগুলো যেগুলো রয়েছে সেগুলো মনে হচ্ছে দেখে প্রত্যেকটাই ঠিক, তাহলে তখন আমাকে খুঁজতে হবে কোনটা বেশি ঠিক, দিয়ে সেরকমভাবে আমাদের উত্তর করতে হবে। আবার লাস্টেরটা ছিল কি, গুড সুপারভিশন অফ স্কুল। হ্যাঁ, গুড সুপারভিশন অফ স্কুল, এটাও যে মোটিভেশন দেবে সবসময় তার কোনো মানে নেই, ঠিক আছে। আর এটাতে ডাইরেক্ট বলছে যে রেকগনিশন অফ স্টুডেন্টস ওর্থ, তাই জন্য এটার অপশান হিসাবে 3 নাম্বারটা আর কি এসেছে এটা। আচ্ছা, এবার 79 নাম্বার কোশ্চেন আমি করব। আচ্ছা, এখানে জুংয়ের থিওরি নিয়ে এসছে। বন্ধুরা, এই যতগুলো কোশ্চেন দেখছেন, আমি কিন্তু বারবার একটা কথাই বলবো যে ইউনিট 3টা সত্যি খুব গুরুত্ব দিয়ে পড়া উচিত। একেবারে প্রচুর কোশ্চেন এখানে ইউনিট 3 থেকে আসছে, পর একদম। যাই হোক, ইন জুংস frame of reference, Jung's frame of reference, the part of the mind that grows out of part experience of human being is designated as চলুন অপশানগুলো দেখে নিই। মানে জুমের যে ফ্রেম অফ রেফারেন্স, জুমের যে থিওরি, সেটার থেকে এসছে। হ্যাঁ, পার্সোনাল আনকনসিয়াসনেস, সোশ্যাল আনকনসিয়াসনেস, কালেকটিভ আনকনসিয়াসনেস, আর ইউনিটারি আনকনসিয়াসনেস,
ইউনিটারি আনকনসিয়াসনেস। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে জুংয়ের যে থিওরি, জুংয়ের যে কনসাসনেস, আমরা জানি কনসাসনেস আর আনকনসাসনেস, হ্যাঁ, এইগুলো নিয়ে কে কথা বলেছিল, ঠিক আছে। তাহলে পরবর্তীকালে আর কি ওনাকে ফলো করেই জুং এই চেতন স্তর, মানে মনের যে বিভিন্ন ধরনের যে স্তরগুলো রয়েছে, চেতন স্তর, অবচেতন স্তর, এই স্তরের কথা যে এখানে বলা হচ্ছে, হ্যাঁ, সেই স্তরের কথা কিন্তু জুংও এখানে বলেছেন। আর তার আগে কিন্তু আমরা জানি যে ফ্রয়েড যে ছিল, সেও কিন্তু এখানে বলেছে, ঠিক আছে। ফ্রয়েড বলেছেন, ফ্রয়েডকে ফলো আপ করে পরবর্তীকালে জুংও বলেছেন। তো এটার অ্যান্সার হবে বন্ধুরা কালেকটিভ আনকনসাসনেস হবে, হ্যাঁ, এটার উত্তর হবে কালেকটিভ আনকনসাসনেস। এটা হচ্ছে অপশান নাম্বার 3 হবে। সোশ্যাল আনকনসাসনেসের কথা উনি বলেননি, পার্সোনাল আনকনসাসনেসও হবে না, ইউনিটারি আনকনসাসনেসও এখানে হবে না। উনি বলছেন যে দ্য পার্ট অফ মাইন্ড দ্যাট গ্রোজ আউট অফ পাস্ট এক্সপিরিয়েন্স। মনের সেই স্তরের কথাটা এখানে উল্লিখিত উনি করেছেন, মনের সেই স্তরের কথাটা এখানে উনি উল্লিখিত করেছেন যেখানে পাস্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। পাস্ট এক্সপিরিয়েন্স থাকে আমাদের, অতীতের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেগুলো থাকে। তো এটা হবে কালেকটিভ আনকনসাসনেস। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। 79 নাম্বার হলো নাকি, আর কি পরেরটা এটাই ছিল, হ্যাঁ, 80 নাম্বার কোশ্চেন। Which among the following is not a dimension structure of intellect model? আচ্ছা, স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল গিভেন বাই গিলফোর্ড। গিলফোর্ডের যে এসআই মডেল, সেই এসআই মডেল নিয়ে এখানে বলা হচ্ছে। এসআই মডেলের সূত্রটা মনে রাখার একটা ছোট ফর্মুলাও রয়েছে, পিসিও, হ্যাঁ, পিসিও, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। গিলফোর্ডের যে এসআই মডেল, সেই এসআই মডেলে উনি মানে ইন্টালেক্ট নিয়ে উনি একটা মডেলের কথা উনি এখানে বলেছিলেন। ওনার মডেলটাতে আছে, যদি যাই তাহলে একটু দেখানো যেতে পারে ওনার মডেলটা কেমন ছিল। এটা হচ্ছে ওনার মডেলটা। জুংয়ের হচ্ছে, সরি, জুং না, মাথায় জুং ঘুরছে এখনও। এটা হচ্ছে এসআই মডেল, হ্যাঁ, এসআই মডেলে যে কথাগুলো বলা হচ্ছে ইন্টালেক্ট নিয়ে, সেটা দেখুন, এটা 3টা পার্ট নিয়ে বলা হয়েছে। একটা হচ্ছে গিয়ে কন্টেন্ট, একটা প্রোডাক্টস, আর একটা হচ্ছে গিয়ে অপারেশনস। তাহলে কন্টেন্টস কটা থাকে, 5টা থাকে। এটা টোটালটাই উনি ইন্টেলিজেন্স এবং ইন্টেলেক্ট নিয়ে উনি বলেছিলেন যে 3টা স্তর, সেই 3টা স্তরকে নিয়ে উনি বিশেষ করে বর্ণনা করেছেন। একটা হচ্ছে গিয়ে অপারেশনস, একটা হচ্ছে গিয়ে প্রোডাক্টস, আর একটা কন্টেন্টস। হ্যাঁ, 3টাতে, কন্টেন্টে থাকে 5টা ইউনিট, প্রোডাক্টসে থাকে 6টা ইউনিট, আর অপারেশনসে থাকে 5টা ইউনিট, ঠিক আছে। তাহলে 5 × 6 × 5 150টা টোটাল ইউনিটের কথা উনি বলেছিলেন। ইন্টেলিজেন্সকে উনি এরকমভাবে ভেঙে নিয়েছিলেন, বা ইন্টেলেক্টকে উনি এরকমভাবে কিন্তু এখানে ভেঙে নিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 5 × 6 × 5 150 টোটালটার কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এই তত্ত্বটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এটাকে যদি আমি ছোট করে বলি মনে রাখার জন্য, একটা শর্ট ফর্ম রয়েছে। সেই শর্ট ফর্মটা হচ্ছে বলতে পারি পিসিও, যেটা দিয়ে আমরা ফোন করি না, পিসিও, সেটা দিয়েও আমরা মনে রাখতে পারি পিসিও। পি ফর হচ্ছে গিয়ে এখানে প্রোডাক্টস, হচ্ছে পি ফর প্রোডাক্টস এটা। সি ফর হয়ে যাচ্ছে কন্টেন্টস, আর ও ফর অপারেশনস, ঠিক আছে। পিসিও বলেও আমরা মনে রাখতে পারি। তো আবার সরাসরি চলে যাচ্ছি কোশ্চেনে। এখানে যেটা বলছে, কোনটা নেই? Which among of the following is not the dimension of structure of intellect model given by Guilford? কোনটা এখানে নেই? একটা হচ্ছে অপারেশনস, একটা প্রসেস, প্রোডাক্ট, আর কন্টেন্ট। তাহলে আমি বললাম পি ফর কী ছিল? পি ফর প্রোডাক্ট ছিল। প্রসেস এখানে হবে না, প্রসেস বলে কোনো এখানে কথা উনি বলেননি, ঠিক আছে, এটা হবে না। এটা রিপিটেড কোশ্চেন, এটা আগেও সালের কোশ্চেন যদি আপনারা পড়ে থাকেন বা করছেন রিভাইজ রেগুলার, তাহলে আপনারা দেখবেন যে এই কোশ্চেনটা একটা মানে বারবার আসা কোশ্চেন, ঠিক আছে। তো কিছু কিছু কোশ্চেন আসে আমাদের এডুকেশন পেপারে, যেগুলো কিন্তু রিপিট হয়।
তো সেই রিপিট কোশ্চেনের মধ্যে কিন্তু আজকে দুটো হলো গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, একটা হচ্ছে ক্যাথিক্স আর একটা এই এসআই মডেলটা হলো, এটাও অন্যগুলোও গুরুত্বপূর্ণ অবশ্যই। আর টলম্যানের যে পিআরএল যেটা ছিল, হ্যাঁ ওটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল ওটাতেই, হ্যাঁ মানে ক্যাথিক্স বলতে গিয়ে আমি ওটা বলেছিলাম। যাই হোক, পরবর্তী কোশ্চেনে চলে যাই। 81 নাম্বার। 81 নাম্বার কোশ্চেন বলছে আইডেন্টিফাই দোজ স্টেটমেন্টস হুইচ ইন্ডিকেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিহেভিয়ার অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল এই কথাটার উপরে জোর দিতে হবে, হ্যাঁ এই কোশ্চেনটায়। সরি, ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। এবার মানে সঠিক উত্তরটা খুঁজতে হবে। আসুন দেখা যাক কী কী রয়েছে অপশানে। অপশান 1-এ রয়েছে আই ফিল মাই সোর্সেস ইন অ্যান এক্সামিনেশান আর ওয়েল ডিজার্ভ। I got this job because of my capabilities. Because of my capabilities. My grades reflects the teacher bias. My grades reflects the teacher bias. I am the master of my fate. আচ্ছা এটা হবে, ঠিক আছে। আমি আমার ভাগ্যের নির্ধারক, ফেট মানে ভাগ্য দাঁড়ায়, তো আমি আমার ভাগ্যের নির্ধারক। আচ্ছা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল হচ্ছে সেই কন্ট্রোলটা যেখানে মানুষ নিজে থেকে কাজ করে আর কি, যেখানে মানুষ নিজে থেকে কাজ করে কিছু বলতে চাইছে বা কোনো কাজ করতে চাইছে, নতুন উদ্যোগ নিচ্ছে, নিজে থেকেই সে কাজ করে সব দেখতে চাইছে, কারোর ওপরে সে নির্ভরশীল না। এবং এই যে লোকাস অফ কন্ট্রোল বলছে, হ্যাঁ লোকাস অফ কন্ট্রোল, কন্ট্রোল করতে পারছে, ঠিক আছে। লোকাস অফ কন্ট্রোল মানে আমাদের জীবনে এমন অনেক ঘটনা থাকে যেগুলো বাইরে থেকে আসছে, বাইরে থেকে এসে আমাদের জীবনে থাকছে, ঠিক আছে, সেই জিনিসগুলোকে কন্ট্রোলের করার ক্ষমতা থাকছে, সেটাই হচ্ছে গিয়ে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। যেমন ধরুন বাইরে থেকে কোনো জিনিস এলো এবং যেটা আমাকে ইনফ্লুয়েন্স ঘটাচ্ছে, যা যা আমাদের জীবনে ইনফ্লুয়েন্স ঘটাচ্ছে, সেই ইনফ্লুয়েন্স যেগুলো ঘটাচ্ছে সেগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা আমার থাকছে, সেটাকেই বলছে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। তাহলে অপশানগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কোথাটা বলছে। এখানে 4 নম্বর অপশানটা আমি বললাম হবেই, তার কারণ হচ্ছে এখানে বলছে যে আমি আমার ভাগ্যের নির্ধারক। আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ফেট মানে আমি আমার ভাগ্যের নির্ধারক। কেন এটা হবেই বললাম, কারণ যখন এইটা আমি ভাববো যে আমি আমার ভাগ্যটাকেও আমি কন্ট্রোল করতে পারি, ভাগ্যটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা যায় না, কিন্তু আমি যখন এটা ধরে নিচ্ছি ভেতর থেকে, আমি যখন এটা মনে করছি যে আমি আমার ভাগ্যের নির্ধারক, তখন মানে কি আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। বাইরের যে ইনফ্লুয়েন্স হচ্ছে, বাইরের যে জিনিস আমাদের ইনফ্লুয়েন্স ঘটাচ্ছে, মানে ইনফ্লুয়েন্স করছে আমাদের লাইফে, সেই জিনিসগুলোকে আমি কি করতে চাইছি না আমি কন্ট্রোল করতে চাইছি। তার মধ্যে এটা অন্যতম উদাহরণ। তো দেখে নেওয়া যাক অপশানে কোথায় 4 নম্বর অপশানটা আছে, সেটা দিয়ে কি অ্যান্সার হবে? 4 কোথায় আছে? আচ্ছা 4 হচ্ছে দুটোতে আছে, 4 হচ্ছে দুটোতে আছে, এটাতেও 4 আছে, এটাতেও 4 আছে, ঠিক আছে। তাহলে এই দুটো হবে না, তাই এই দুটো বাদ। তাহলে আমাকে দেখতে হচ্ছে এই দুটোর মধ্যে আবার কমন কী আছে। 3 তো হবেই, দেখুন 3 দুটোতেই আছে, এই দুটো অপশান, যে এই অপশানটা এটাতে আবার 3 দুটোতেই আছে। তার মানে কি 4ও হবে, 4 নম্বর অপশান হবে, 3 নম্বর অপশান অলরেডি হবে। আমাদের জাস্ট দেখতে হবে 2 আর 1-এর মধ্যে কোনটা হবে। 2 আই গট দিস জব বিকজ অফ মাই ক্যাপাবিলিটিস, আমি আমার নিজের যোগ্যতাতে কাজটা করতে পেরেছি। কিন্তু এখানে নিজের যোগ্যতা বোঝালেই যে আমি কন্ট্রোল করছি সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে না। আমার যোগ্যতায় আমি কাজটা পেয়েছি মানেই যে আমি কন্ট্রোল করতে পারছি তা কিন্তু না। তাহলে এখানে 2 কিন্তু হবে না, 1 নম্বর হবে। হ্যাঁ, আই ফিল মাই সোর্সেস ইন অ্যান এক্সামিনেশান আর ওয়েল ডিজার্ভড, সরি ওটা কোর্সেস। হ্যাঁ, তাহলে এখানে 1 হবে, কি যেন হলো, আচ্ছা 1 হলো, আর 3 তো হবেই, আর 4 হবে, 1 3 4 হলো, ঠিক আছে, 1 3 4। তাহলে এটার উত্তর হচ্ছে কোনটাতে আছে দেখে নিই, 1 3 4, হ্যাঁ এটাতে আছে 1 3 4, 2 নম্বর, ঠিক আছে। 81 নম্বর কোশ্চেনে চলে যাবে এবারে।
হিন্দিতেও এখানে আছে আর কি কোশ্চেনগুলো। সাইট থেকে ডাউনলোড করলে, এনটিএ সাইট থেকে ডাউনলোড করলে হিন্দি এবং ইংরেজি এগুলো পাওয়া যাবে, দুটোতেই আছে। আচ্ছা সরি, বাইরে না একটা কাক ডাকছে আর কি। আচ্ছা একটু দাঁড়ান, আমি আচ্ছা সরাসরি এবার চলে যাচ্ছি 82 নাম্বার কোশ্চেনে। 82 নাম্বার কোশ্চেনে, in Freudian formulation, the level of consciousness in which memories of thoughts are readily accessible is called, তাহলে ফ্রয়েডের যে মেমোরিজ যে কথা বলেছে উনি, কনসাসনেসের কথা বলেছেন, প্রি কনসাসনেস, আনকনসাসনেসের কথা বলেছেন। হ্যাঁ, তো এই যে কনসাসনেস, চেতনাস্তর, অবচেতনাস্তর নিয়ে উনি কথা বলেছেন, এটার মধ্যে কোথায়, ইন হুইচ মেমোরিজ অফ থটস আর রেডিলি অ্যাসেসিয়েবল, মানে খুব সহজেই যেটা আর কি অ্যাসেস করা যায়, ব্যবহার করা যাচ্ছে, কোথায় মেমোরিটাকে খুব সহজেই আমরা ব্যবহার করতে পারছি, কোন স্তরে, রেডিলি অ্যাসোসিয়েবল। তাহলে এটা হবে প্রি কনসাস লেভেলের পরে আসে কনসাস লেভেল। হ্যাঁ, চেতনা স্তরের আগের যে স্তরটা থাকে প্রি কনসাস লেভেল, এটা উত্তর হবে। এই চেতনা স্তরের আগের স্তরে কী থাকছে, যে মেমোরিগুলো থাকছে সেই মেমোরিগুলোকে সহজেই আমরা অ্যাসেস করতে পারি, মানে ব্যবহার করতে পারি। চলে যাই 82 পরে 83 নাম্বার কোশ্চেনে। 83 নাম্বার কোশ্চেনে, হুইচ সেট অফ স্টেটমেন্টস উইল ডেসক্রাইব দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ইমোশনাল ইন্টেলিজেন্স অফ এ পার্সন। ইমোশনাল ইন্টেলিজেন্স একটা মানুষের রয়েছে, হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্স একটা মানুষের রয়েছে, এটা আমরা কি দেখে এখানে বুঝতে পারবো, কোন অপশানটার মধ্যে দিয়ে এটা বোঝা যাচ্ছে যে মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বোঝাচ্ছে। এবিলিটি টু অ্যাক্ট পারপাসফুলি, এবিলিটি টু হ্যান্ডেল ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, ability to think abstractly, ability to promote feeling and satisfaction, ability to see others viewpoint, ability to learn from the past experience। আচ্ছা এখানে আমি বলি হ্যান্ডেল ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, 2 নাম্বার যে অপশানটা রয়েছে। হ্যাঁ, এবিলিটি টু হ্যান্ডেল ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, এই যে 2 নাম্বার এই যে অপশানের কথা এখানে রয়েছে, এই 2 নাম্বার অপশানটা এখনও পর্যন্ত মনে হচ্ছে হতে পারে। তার কারণ কি দাঁড়াচ্ছে, তার কারণ একটা কথাই আমি এখানে বলতে চাই, মানে সেটা হচ্ছে যে যারা যে সমস্ত মানুষ হ্যান্ডেল করতে পারে অ্যাংজাইটি বা ফিয়ারকে, যারা হ্যান্ডেল করতে পারে, তাদের কিন্তু মানে একটা ইমোশনাল ইন্টেলিজেন্স এখানে কিন্তু কাজ করে। আর যেগুলো রয়েছে এবিলিটি টু প্রমোট ফিলিং স্যাটিসফ্যাকশান, এবিলিটি টু সি আদার্স ভিউ পয়েন্ট, এখানে এবিলিটি টু সি আদার্স ভিউ পয়েন্টের, অন্যদের যে ভিউ পয়েন্ট সেটাও তারা দেখতে পারে। হ্যাঁ, এগুলো একটু রিড করলে পরেই কিন্তু আমরা বুঝতে পারবো। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে, 5 নাম্বার হচ্ছে, দেখি এটা দিয়ে কোনো অ্যান্সার পাই কি না। দুই আর 5 কোনটায় কোনটায় আছে দেখে নিই। 1 নম্বরে আছে 2, 5, আর আছে কোনোটায়, দেখুন এই কটা ভালো করে হয়ে গেছে আমার অ্যান্সার। একটাতে আছে 1, 1, 2, 5, একটাতেই রয়েছে 2 আর 5, এই দুটো অপশান কেবলমাত্র 1 নাম্বার অপশানেই আছে। তাহলে এইগুলো আর হবে না, এগুলো দেখার আর দরকার নেই। ও না সরি, আরেকটা তো আছে, দুটোতে আছে 2 আর 5 অপশান। হ্যাঁ, এটাতেও আছে 1 আর 2 আছে। হ্যাঁ, তাহলে এই দুটো বাদ, আমাকে দেখতে হবে 1 নাম্বার অপশান হবে না 2 নাম্বার অপশান হবে। না 2 তো হবে। হ্যাঁ, 2 আর 5 ছিলই, আমাকে দেখতে হবে 1 হবে না 4 হবে। আচ্ছা 2ও আছে 5ও আছে, তাহলে দেখবো কি 4 দেখবো আর 1 দেখবো, 4 দেখবো আর 1 দেখবো। তাহলে একটা হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে এবিলিটি টু হ্যান্ডেল ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি হচ্ছে, 5 নাম্বার এবিলিটি টু সি আদার্স ভিউ পয়েন্ট এটা হচ্ছে, আর
4 নাম্বারটা আমাদের দেখতে হবে। 4 নাম্বারে কী আছে, এবিলিটি টু প্রমোট ফিলিং অফ স্যাটিসফ্যাকশন আর এবিলিটি টু অ্যাক্ট পারপাসফুলি, এই দুটোর মধ্যে কোনটা হবে? অ্যাক্ট পারপাসফুলি এটা কিন্তু কোনো ইমোশনাল ইন্টেলিজেন্স বোঝাচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট পারপাসের জন্য আমি কাজ করছি, হ্যাঁ, এটা কিন্তু বোঝাচ্ছে না। তো এখানে 4 হবে, হ্যাঁ। এবিলিটি টু প্রমোট ফিলিং স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশান হয়েছে কোনো কাজ করে, সেটা আমি প্রমোট করতে পারছি, সবার সামনে নিয়ে আসতে পারছি, প্রমোট করতে পারছি। তাহলে 2 হচ্ছে, 4 হচ্ছে, আর 5 হচ্ছে। 2 4 5, তাহলে হবে কোনটা দেখুন? 2 4 5, 2 নম্বর অপশানটা হয়ে যাবে, এটা উত্তর হবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, 83 নাম্বার কোশ্চেন। আচ্ছা না, 83টাই করলাম, 84 নম্বরে যাব। হ্যাঁ, এসকিউ এসছে, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। The concept of SQ, spiritual intelligence, will be helpful in respect of which of the following situation? কোথায় কোন সিচুয়েশনে এখানে হেল্প করছে এসকিউটা? আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলিংস অফ আদার্স, ম্যানেজিং দ্য রোল অফ রেসপন্সিবিলিটিস, লুকিং ফর দ্য প্রবলেমস হুইচ গো বিয়ন্ড দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এবিলিটি টু অ্যাডজাস্ট ইন এ নভেল সিচুয়েশান। ঠিক আছে, কনসেপ্ট অফ এসকিউ বা স্পিরিচুয়াল যে ইন্টেলিজেন্স উইল বি হেল্পফুল, কখন এটা সাহায্য করে? ইন রেসপেক্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং সিচুয়েশান, কোন সিচুয়েশনের ক্ষেত্রে এই এসকিউটা কাজে লাগছে? এক কথায় বলতে গেলে এটাই দাঁড়াচ্ছে। দেখুন, এসকিউ কাজে লাগে লুকিং ফর প্রবলেমস হুইচ গো বিয়ন্ড দ্য প্রেজেন্ট সিচুয়েশান, এমন কোনো একটা অসুবিধা যেটা বর্তমানের অসুবিধাকেও ছাপিয়ে গিয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট সিচুয়েশান মানে বর্তমানকালীন এমন কোনো একটা অসুবিধা যেটা বর্তমানটাকে ছাপিয়ে গিয়েছে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশান মানে যেটাকে আমি হ্যান্ডেল করতে পারছি না, তখন এই এসকিউটা কাজে লাগে। হেল্পফুল মানে এসকিউটা সাহায্য করে। আমাদের এখনকার কথাটাই আমরা বলতে পারি যে অতিমারির সময় আমাদের হাতের মধ্যে কিছু নেই, একেবারে ছাপিয়ে গিয়েছে, মানে আমাদের যে বিয়ন্ড প্রেজেন্ট সিচুয়েশান হয়ে গিয়েছে। ঠিক আছে, এমন কোনো একটা সমস্যা যেটা বিয়ন্ড প্রেজেন্ট সিচুয়েশান। ঠিক আছে, তো তখন কি কাজে লাগে? স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, মানুষের যে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স এই সময় কিন্তু সাহায্য করে সেই জায়গা থেকে বা সেই প্রবলেমটা সলভ করার জন্য। হ্যাঁ, পরের কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার কত ছিল এটা? 85। কোশ্চেন নাম্বার 85তে এখানে বলছে দ্য এলিমেন্ট দ্যাট ডিফারেন্টস বিটুইন স্ট্র্যাটিফাইড অ্যান্ড কোয়ার্টার স্যাম্পলিং টেকনিক্স। আচ্ছা, রিসার্চ থেকে এসছে, হ্যাঁ, রিসার্চ ইউনিট থেকে এটা এসেছে, রিসার্চের যে ইউনিট সেই ইউনিট থেকে এটা এসেছে। স্যাম্পেলিং নিয়ে কথা বলছে, এটা হচ্ছে কোয়ার্টার স্যাম্পেলিংয়ের কথা বলছে। আর আরেকটা যেটা কথা বলছে সেটা হচ্ছে, একটু জুম করে দিই, হ্যাঁ, আচ্ছা, স্ট্র্যাটিফাইড স্যাম্পেলিংয়ের কথা বলছে আর কোয়ার্টার স্যাম্পেলিংয়ের কথা বলছে। এগুলো আসলে স্যাম্পেলিংয়ের ভাগ। স্যাম্পেলিংকে মূল প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। নমুনা নির্বাচন যেটা থাকে, নমুনা বাংলায় বলতে গেলে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে কি প্রবাবিলিটি একটা হয়, আর একটা নন প্রবাবিলিটি হয়। হ্যাঁ, প্রবাবিলিটি স্যাম্পেলিং মেথড আর নন প্রবাবিলিটি স্যাম্পেলিং মেথড দু ধরনের হয়। তার মধ্যে এই কোয়ার্টারটা যেটা, এটা নন প্রবাবিলিটি হয়, আর স্ট্র্যাটিফাইড যেটা সেটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটির স্যাম্পেলিং মেথডের মধ্যে পড়ে। তো এটার মধ্যে, এই দুটোর মধ্যে পার্থক্য কোনটা নির্বাচন করে? অপশানগুলো দেখে নিই। ডিভিশন অফ পপুলেশন ইন্টু গ্রুপস, এটা হবে না। হোমোজেনিটি অফ পপুলেশন হবে না। র্যান্ডামনেস ইন দ্য ড্রয়িং অফ ইউনিটস, হ্যাঁ, র্যান্ডামনেস ইন দ্য ড্রয়িং অফ ইউনিটস। স্ট্র্যাটিফাইড যেটা সেটাতে মানে র্যান্ডামনেস কাজ করে, কোয়ার্টারতে করে না। এই দুটোই আলাদা আলাদা করছে। কোয়ার্টার স্যাম্পলিং মানে বুঝতে হবে, আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের মানেটা বুঝতে হবে। স্ট্র্যাটিফাইডে র্যান্ডামনেসটা কাজ করে, মানে আমি নমুনাগুলো র্যান্ডামলি স্ট্র্যাটিফাইডে খানিকটা হলেও নির্বাচন করছি। ঠিক আছে, লটারি না, স্ট্র্যাটিফাইড মানে যে লটারি নির্বাচনের মতো করে নমুনা নিচ্ছে সেটা না, কিন্তু সেটাতেও কিছুটা হলো র্যান্ডাম থাকে। আর হচ্ছে কুয়াটা এটা একেবারেই নন প্রবাবিলিটিতে চলে যাচ্ছে, কুয়াটা তো হবেই না, তো র্যান্ডামনেস কুয়াটাতে থাকে না। তো এটা অ্যান্সার হবে 3। কোশ্চেন নাম্বার 86। আবার রিসার্চ থেকে এসেছে, রিসার্চ থেকে প্রচুর কোশ্চেন আসে।
আমি যে কটা পারবো এখানে আমি এক্সপ্লেন করে দেবো। আমার যদি কোনোটাতে অসুবিধা থেকে থাকে, তাহলে যদি আমি সেটাকে সেই অসুবিধা কাটিয়ে উঠতে পারি, তাহলে সেই কোশ্চেন আমি অবশ্যই এখানে আলোচনা আমি করে দেবো। সবই যে আমি পারবো বা সবই যে আমি মানে এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো এমনটা নাও হতে পারে। হয়তো আমারও কোনো কোনো কোশ্চেন খুবই হার্ড লাগছে, এরকম থাকতেই পারে। মানুষ মাত্রেই তার ভুল ত্রুটি সবই থাকে, তার উইকনেসও থাকে। যতটা পারছি উইকনেস কাটানোর চেষ্টা আমি করছি এবং সেটা দূর করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকুন। আমি চেষ্টা করব যতগুলো কোশ্চেন আছে ততগুলোকেই আপনাদের সামনে এক্সপ্লেন করে বলে দেওয়ার। বড় বড় রথী মহারথীদেরও অনেক সময় বিভ্রাট হয় কোশ্চেন পেলে, অন্তত এই সমস্ত এক্সামিনেশনের কোশ্চেন। তো আমি তো একটা ছোট মানুষ, আমার তো ভুল ত্রুটি হতেই পারে। তো আপনারা একটু আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলেই আমি এই কাজটা চালিয়ে নিয়ে যেতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। নাহলে কিন্তু এরকম একটা কাজ করার জন্য মানে এনার্জিটা আমি পাবো না। এনার্জিটা একেবারে, আসল কথা ওই যে মোটিভেশনের থিওরিটা কাজ করছে এখানে, ওটা আমার হারিয়ে যাবে। আপনারা আমাকে মোটিভেশন দিয়ে যান, আমার সাথে থাকুন। আর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইল বি কনসিডার ট্রু ইন দ্য কেস অফ গুড হাইপোথিসিস? গুড হাইপোথিসিসের মানে কোনটা ক্যারেক্টারিস্টিক্স হয়, বা কোন এখানে নিচে স্টেটমেন্টের মধ্যে দিয়ে কোনটা বোঝাচ্ছে? ইট শুড বি ডিরাইভড ফ্রম দ্য এক্সিস্টিং থিওরি অফ নলেজ। হ্যাঁ, এটা হবে। এটা ডিরাইভ মানে প্রাপ্ত হচ্ছে, একটা হবে, এইটা হবে। ইট শুড বি ডিরাইভ ফ্রম দ্য এক্সিস্টিং থিওরি অফ নলেজ। এক্সিস্টিং থিওরি অফ নলেজ, আমাদের যে জ্ঞানটা রয়েছে অলরেডি আগে থেকে এক্সিস্ট করছে, তার থেকেই কিন্তু আমরা পাচ্ছি, হাইপোথিসিস করি। হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে হচ্ছে কোনো কিছুর সম্পর্কে আসলে হচ্ছে পরিকল্পনা করা। ঠিক আছে, আমি কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছি, যে টেন্টেটিভ একটা সলিউশন, কোনো একটা প্রবলেমকে আমি নির্বাচন করে নিয়েছি। ধরুন আমি এই করোনা ভাইরাসের অসুবিধা হচ্ছে সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। তো আমি এখানে ধরে নিচ্ছি করোনা ভাইরাসে আক্রান্ত হলো, করোনা ভাইরাসে যে মানুষ যে আক্রান্ত হচ্ছে, তাহলে আমি ধরে নিলাম যে এই করোনা ভাইরাসের অ্যাটাকটা, এটাকে নিয়ে আমি রিসার্চ করব, করোনা ভাইরাসের অ্যাটাক নিয়ে। তো এই অ্যাটাকটা কতদিন থাকবে এটা আমি বোঝানোর জন্য রিসার্চ করছি। তাহলে এটা আমি ধরে নিচ্ছি, একটা টেন্টেটিভ একটা ডেট ধরে নিচ্ছি, যে এত তারিখের মধ্যে এটা একেবারেই লুপ্ত হয়ে যাবে, বা একেবারে না হলেও মোটামুটি বিলুপ্ত হয়ে যাবে, এটা আমি ধরে নিচ্ছি। কিসের থেকে এই ধারণাটা আমাদের আসছে? না, এক্সিস্টিং নলেজ থেকে আসছে। এক্সিস্টিং নলেজ যা মানুষের মধ্যে আগে থেকেই রয়েছে, আগে থেকেই ধারণা আমরা করতে পারছি, কারণ আমাদের সেই সম্পর্কে আগে থেকেই ধারণা আছে, যে ঠিক আছে 2 বছর হয়ে গেল বা 3 বছর হয়ে গেল, এবার থামবে। এই যে ধারণাটা আমার মধ্যে আসছে, কোথার থেকে আসছে? আমার যে নলেজটা ভেতরে এক্সিস্ট করছে তার থেকে আসছে। তো একটা গুড হাইপোথিসিসে এক্সিস্টিং নলেজ থেকেই ধারণাটা জন্মায়, গুড হাইপোথিসিস। ঠিক আছে, সেখানে রিসার্চার কিন্তু তার এক্সিস্টিং নলেজের প্রয়োগ করে। তো এর জন্যই বললাম 1 নম্বরটা হবে। এবার খালি 1 দিয়েই যদি উত্তরটা আমার হয়ে যায়, 1 নম্বর অপশান জানি একদম শিওর, তাহলে 1 দিয়েই যদি আমার উত্তরটা হয়ে যায়, তাহলে তো হয়েই গেল, টাইমই লাগবে না ওই কোশ্চেনটা সলভ করার জন্য। দেখি কোডগুলো দেখি। 1 4 5, 1 3 4, 3 4 5, 1 2 3। আচ্ছা, 1 আছে দুটোতে, এটাতে আছে, এটাতে আছে, তাহলে এই দুটো বাদ। কমন কিছু আছে? 5 তো কমনই আছে এখানে, এটাতেও 5, এটাতেও 5। তাহলে 1 আমি জানি, 5ও আমি জানি, তাহলে দেখব হচ্ছে 2 দেখব, 4 নম্বর অপশান দেখব। 2 আর 4, 5 দেখতে হবে না, 1 আর 5 হবেই। চার নম্বর অপশান দেখতে হবে, ইট শুড বি রিলেটেড টু এ কারেন্ট ইস্যু। আচ্ছা, 2 নম্বর, ইট ক্লিয়ারলি ইন্ডিকেট দ্য রিলেশন বিটুইন ভ্যারিয়েবল, হ্যাঁ পসিলেটেড। তাহলে এখানে 2 নাম্বারটা হবে। এমন কোনো মানে নেই যে আমি যে হাইপোথিসিসটা করব সেটা রিলেটেড হবে কারেন্ট ইস্যু। এখন যে ক্রাইসিসটা রয়েছে, সেই ক্রাইসিস বা সেই প্রবলেমটাকে নিয়েই আমাকে রিসার্চ করতে হবে, কোনো কি তার মানে আছে? আমার ইচ্ছে হচ্ছে আমি হিস্টোরিক্যাল রিসার্চ করব, পুরোনো দিনের কোনো একটা কাজ নিয়ে করব, ইচ্ছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করব। কোনো একটা রিসার্চের ইচ্ছা হলো যে না আমি গাছের যে জীবন রয়েছে, প্রাণ আছে, হ্যাঁ, তা সেটা নিয়ে করব, তা এটা হবে না। গুড হাইপোথিসিসের কারেন্ট ইস্যু নিয়েই সবসময় হাইপোথিসিস হয় তা না। তো 1 হবে, 5 হবে, আবার 2ও হবে, তাহলে 1 2 5। হ্যাঁ,
4 নাম্বার অপশানটা এটার সঠিক অ্যান্সার হবে। পরবর্তীটায় চলে যাই। সাতাশি নাম্বার কোশ্চেন। ওকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, হয়তো অনেকটা সময় লেগে যাচ্ছে। 87 নাম্বার কোশ্চেন। ইন এথনোগ্রাফিক রিসার্চ এ রিসার্চার ইউজ এ non-interactive strategy which describes people's experiences and connotes their feelings. Which of the following strategy does it refer to? আচ্ছা, এখানে হচ্ছে কি এথনোগ্রাফিক্যাল রিসার্চ। এথনোগ্রাফিক্যাল এই কথাটা কখন আসে? যখন সংস্কৃতির সাথে। রিসার্চের অনেকগুলো টাইপ আছে, যেমন হিস্টোরিক্যাল রিসার্চ আছে, এথনোগ্রাফিক্যাল রিসার্চ আছে, আবার হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ রয়েছে, এরকম অনেক ধরনের রিসার্চের টাইপ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা এথনোগ্রাফিক হয় কখন না, যখন সেটা সংস্কৃতির সাথে জড়িয়ে থাকে, কালচার, সংস্কৃতি এগুলোর সাথে জড়িয়ে থাকে। তাই একটা এথনোগ্রাফিক রিসার্চ করার জন্য আমি নিম্নলিখিত কোনটা ব্যবহার করব? ফিল্ড নোটস, আচ্ছা, ইন্ডাকটিভ অ্যানালাইসিস, ডিসকভারি অ্যানালাইসিস, নাকি আর্টিফ্যাক্ট কালেকশন? দেখুন, এটা আর্টিফ্যাক্ট কালেকশন অ্যান্সার হবে। হ্যাঁ, ফিল্ড নোটস আমরা যে কোনো কিছুতেই বানাতে পারি। এটা এই যে ফিল্ড নোটসটা না, আমরা যে কোনো কিছুতেই বানাতে পারি, যে কোনো মানে রিসার্চ ওয়ার্কে বানাতে পারি। এমন কোনো স্পেসিফিক এটা পয়েন্ট না যে এটা কেবলমাত্র ইয়েতেই বর্তমান থাকবে, মানে এথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে এটা বর্তমান, সব কিছু যে কোনো রিসার্চে এটা বর্তমান থাকতে পারে। ইন্ডাকটিভ অ্যানালাইসিসও তাই। আর ডিসকভারি অ্যানালাইসিসটা খুঁজে খুঁজে বার করা, ডিসকভারি মানে খুঁজে খুঁজে বিশ্লেষণ করা প্রত্যেকটা জিনিস। তো এইগুলোর মধ্যে আলাদা যদি বলেন, যদি আপনি দেখুন একেবারেই হাটকে বা একেবারেই আলাদা যেটা, সেটা আর্টিফ্যাক্ট কালেকশন। হ্যাঁ, সেটা দিয়েও যদি আপনারা করতে চান তাহলেও পেয়ে যাবেন। আর এমনিতেও যদি একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে মনে রাখেন যে এথনোগ্রাফিক্যাল রিসার্চ কীভাবে করা হয়, আর্টিফ্যাক্ট কালেকশন এখানে ব্যবহার করা হয়, স্ট্র্যাটেজির মধ্যে এটা পড়ে। হ্যাঁ, এরমভাবে মনে রাখা যেতে পারে। কোন স্ট্র্যাটেজি? এথনোগ্রাফিক্যাল রিসার্চের জন্য আর্টিফ্যাক্ট কালেকশন। 88 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। এটা একটা ম্যাচিং আছে, দেখি কি আছে। আচ্ছা, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ইভ্যালুয়েশন রিসার্চ, এই রকম ধরনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি একেবারে শিওর কোনটা, কোন অপশানটা একদম আমি জানি, সেটা দিয়ে যদি অ্যান্সার হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা। দেখুন, এক্সপেরিমেন্টাল রিসার্চ যেটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চে কজ এফেক্ট থাকবে, ঠিক আছে? রিলেশনশিপ এখানে আর একটা জিনিস থাকে, ম্যানিপুলেটেড হয়। হ্যাঁ, এখানে দেখুন 4 নম্বর যে অপশানটা আছে না, 4 নম্বর যে অপশানটা আছে যে কজ এফেক্ট রিলেশনশিপ ম্যানিপুলেট করতে পারি, একমাত্র আমি এক্সপেরিমেন্টাল রিসার্চেই ম্যানিপুলেট করতে পারছি। বাইরে থেকে কিছু অ্যাড করে ম্যানিপুলেট করতে পারি, কাদের? ভ্যারিয়েবলদের কন্ডিশনকে ম্যানিপুলেট করতে পারি। হ্যাঁ, ম্যানিপুলেট করা যায়। আর কজ এফেক্ট, কারণ প্রত্যেকটা কাজের একটা কারণ থাকে, সেই কজ এফেক্ট যে রিলেশনশিপটা সেটাও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? তো 1 তো 4 হবে, 1 4 দিয়ে দেখুন অ্যান্সার হয় কি না। 1 4 হবে। আচ্ছা, আর একটা যদি পারি, বেসিক রিসার্চ, ইভ্যালুয়েশন রিসার্চ। হ্যাঁ, এ দেখুন, ইভ্যালুয়েশন রিসার্চটাও সহজ আছে। ইভ্যালুয়েশন মানে কি? আমরা মূল্যায়ন করছি, ইভ্যালুয়েশনের বাংলা দ্বারাই মূল্যায়ন করা, ঠিক আছে? তো এখানে জাজিং দ্য 2 নম্বর অপশানটা দেখুন, সেকেন্ড লিস্টের 2 নম্বর অপশানটা আপনারা দেখুন, এই অপশানটা জাজিং দ্য ওর্থ অফ এ পার্টিকুলার প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে জাজিং দ্য ওর্থ অফ এ পার্টিকুলার প্র্যাকটিস মানে জাজ করছে কাকে? ওর্থ মানে কি? অর্থের বাংলা দ্বারাই মূল্য জাজ করছি, ঠিক আছে? তাহলে কারোর মূল্য যাচাই করা। আর এখানে ইভ্যালুয়েশন মানে মূল্যাঙ্কন করা, স্টুডেন্টদের মূল্যাঙ্কন করা, ইভ্যালুয়েট করছি। তাহলে D 2 হবে। এ কত হচ্ছে? A 4 হচ্ছে। আমার মনে হয়, আশা করি এই দুটো দিয়ে পেয়ে যাব। D 2 A 4, দেখি কোনটায় আছে। A 4 D 2, এই দ্বিতীয় নাম্বার অপশানে এটা। হ্যাঁ, A 4 আর D 2। দেখুন এটা আর অন্য কিছুতে আছে কি না। A 4 একটাতেই আছে, একটা দিয়েই হয়ে যেত আসলে।
আর দেখতেই হতো না, একটা দিয়ে হয়ে যেত। A4 D2। আচ্ছা B3 C1 আছে, B3 বিটা কোনটা? বি হচ্ছে বেসিক রিসার্চ, B3 হবে C1 হবে অ্যাপ্লাইড রিসার্চ। যেটা অ্যাপ্লাইড রিসার্চ, কোনো অ্যাপ্লাইড মানে প্রয়োগ করছি, হ্যাঁ প্রয়োগ করছি। তাহলে এখান থেকে না আমরা যে যেটাকে বলি সংজ্ঞা, কোন ইয়েটার সংজ্ঞা বা ক্যারেক্টারিস্টিক্স যাই বলুন, এটা আমরা পেয়ে যাচ্ছি কোন রিসার্চের কীরকম ক্যারেক্টারিস্টিক্স। অ্যাপ্লাইড রিসার্চের একটা ক্যারেক্টারিস্টিক্স কি না, এক্সপ্লোরিং দ্য পসিবিলিটি অফ ইউজ অফ থিওরি ইন ভ্যারিড সিচুয়েশান। হ্যাঁ, বিভিন্ন ধরনের যে সিচুয়েশান থাকছে তাতে আমি এক্সপ্লোর করছি পসিবিলিটি অফ ইউজ অফ থিওরি, কতটা ইউজ করা যাচ্ছে নতুন নতুন থিওরিটা। বা আমি অ্যাপ্লাইড রিসার্চে কী করি, প্রয়োগ করছি, নতুন থিওরির প্রয়োগ করছি, তবে এক্সপ্লোর করে দেখছি যে সেটা কোন কোন জায়গাতে করা যায় আর যায় না। তো অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে এটা। বেসিক রিসার্চ কি, বেসিক রিসার্চ হচ্ছে কনসার্নড উইথ থিওরি বিল্ডিং অ্যান্ড এক্সপ্লেনিং নেচার ফেনোমেনা। ফেনোমেনা মানে কোনো একটা ঘটনা বোঝায়, ঠিক আছে, তো কোনো একটা ঘটনাকে এক্সপ্লেন করে দিচ্ছে। কনসার্টেড উইথ থিওরি বিল্ডিং অ্যান্ড এক্সপ্লেনিং দ্য নেচার্স অফ ফেনোমেনা। আচ্ছা, এক্সপেরিমেন্টালে কজ এফেক্ট থাকছে, এক্সপেরিমেন্টাল যেটা সেটাতে কজ এফেক্ট থাকছে। বেসিকে কি থাকে, এটা হবে বেসিক। এক্সপেরিমেন্টালে কজ এফেক্ট থাকে। আর ইভ্যালুয়েশন রিসার্চ হচ্ছে 2, জাজিং দ্য পার্টিকুলার, এটা ফাইনালে যাচ্ছে। চলুন পরেরটাতে যাই, পরের কোশ্চেনে। The difference between a sample static and the corresponding parameter is known as কি হিসেবে আমি এটাকে বলি, the difference between sample static and corresponding parameter। স্যাম্পেলের একটা স্ট্যাটিক একটা পাচ্ছি, আর প্যারামিটার যেটা করেসপন্ডিং যেটা প্যারামিটার, সাথে সাথে একটা স্ট্যাটিক করি আর একটা তো প্যারামিটারে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। তো এই দুটোর মধ্যে যদি পার্থক্য থাকে, যে পার্থক্যটা থাকে দুটোর মধ্যে যদি পার্থক্য থেকে থাকে বা যে পার্থক্যটা থাকে সেটাকে কি বলে, সেটাকে বলে স্যাম্পলিং এরর। হ্যাঁ, স্যাম্পলিং এরর মানে স্যাম্পলিং করার সময় কিছু কিছু ভুল ত্রুটি হয়। একটা হাইপোথিসিস কখনোই কিন্তু সম্পূর্ণরূপে, হ্যাঁ এটা মনে রাখবার বিষয় যে একটা হাইপোথিসিস সম্পূর্ণরূপে কারেক্ট হয় না। এররকে আমাদের কি করতে হয়, কাটানোর চেষ্টা করতে হয়, এররকে আমাদেরকে কাটানোর চেষ্টা করতে হয়। তো কখনোই একটা হাইপোথিসিস পুরোপুরি রূপে আমি বলতে পারি না যে 100%ই এই হাইপোথিসিসটা ঠিক। হ্যাঁ, সেরকম স্যাম্পলিংয়েও কিন্তু এরর থাকে। কোনো স্যাম্পলিংই গোটা এরর ছাড়া হয় না। তো এই একটা থাকে হাইপোথিসিসের ক্ষেত্রে, একটা থেকে ডিগ্রি অফ ফ্রিডম ডিএফ। তো এটার মানে কি দাঁড়ায়, ডিএফ মানে ডিগ্রি অফ ফ্রিডম মানে কি দাঁড়ায়, ডিএফ। হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডম মানে মানে আমি একটা হাইপোথিসিস যেটা থাকে সেই হাইপোথিসিস থেকে এররটাকে মুক্ত করার জন্য, ত্রুটি থেকে বাঁচানোর জন্য আমরা কি করি, n-1 করি। হ্যাঁ, এরর থেকে বাঁচানোর জন্য n-1, মানে n মানে হচ্ছে গিয়ে যে সংখ্যাটা আর কি থাকে সেই সংখ্যাটাকে n বলে, তার থেকে 1 বাদ দিয়ে দিই। 1 বাদ দেওয়ার মানে কি, এররটাকে কমানোর জন্য করা হয়, হাইপোথিসিসের এরর এটাতে কমে যায়। ঠিক আছে, n-1 করতে। হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে ডিএফ যখনই আমরা বার করি তখন এই n-1টা ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এটা স্যাম্পলিং এররের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। স্যাম্পলিং এররটাই হচ্ছে, স্যাম্পলিং এরর বলতে কি বোঝায় না, স্যাম্পলিং এরর বলতে দ্য ডিফারেন্স বিটুইন এ স্যাম্পল স্ট্যাটিক অ্যান্ড দ্য করেসপন্ডিং প্যারামিটার। দুটোর মধ্যে পার্থক্য, করেসপন্ডিং প্যারামিটার আর স্যাম্পল স্ট্যাটিকের মধ্যে যে পার্থক্য, ঠিক আছে, এভাবেও মনে রাখা যায়। এটা স্যাম্পল স্ট্যাটিক আর করেসপন্ডিং প্যারামিটার, এটা দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে স্যাম্পলিং এরর। এটাতে অনেক বেশি, এই ইয়ারটাতে না অনেক বেশি রিসার্চ থেকে কোশ্চেন এসছে, ইউনিট 3 থেকে অনেক বেশি কোশ্চেন এসছে। 90 নাম্বার। আচ্ছা, যারা জেনারেল পেপারের জন্য প্রিপেয়ার হচ্ছে তাদেরও এটা কাজে লেগে যাবে, কারণ এটা প্রচুর রিসার্চের কোশ্চেন এসেছে। 90 নাম্বার হয়ে গেল বোধহয় আমাদের, এটা হিন্দিতে আছে। 91 নাম্বার কি বলছে, অ্যান ইনভেস্টিগেটর ওয়ান্টস টু কন্ডাক্ট এ স্টাডি অন অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ চিলড্রেন। আছে, অর্থোপেডিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা স্টাডি করছে। দ্য টাইপ অফ স্যাম্পলিং টু বি ইউজড উড বি,
স্যাম্পেলিং কীরকম, আমি কোন স্যাম্পেলিং স্টাইল নেব। একটু আগে বললাম স্যাম্পেলিং দু ধরনের হয়, প্রবাবিলিটি স্যাম্পেলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পেলিং। এটার মধ্যে পড়ে প্রবাবিলিটির মধ্যে আবার অনেক রয়েছে, র্যান্ডাম রয়েছে, স্ট্র্যাটিফাইড রয়েছে, ঠিক আছে। আর নন প্রবাবিলিটির মধ্যেও অনেকগুলো রয়েছে, কোয়ার্টার রয়েছে, হ্যাঁ, ক্লাস্টার স্যাম্পলিং রয়েছে, এগুলো অনেক রয়েছে, অ্যাক্সিডেন্টাল ও নন প্রবাবিলিটি স্যাম্পলিং। হ্যাঁ, তো এখানে কোনটা ব্যবহৃত হবে, অপশানের দিকগুলো দেখে নিই। অপশানগুলো এই যে অ্যাক্সিডেন্টাল, এটা হচ্ছে নন প্রবাবিলিটি, কুয়োটা নন প্রবাবিলিটি, স্ট্র্যাটিফাইড প্রবাবিলিটি স্যাম্পলিং। এটা হবে পারপাসিভ স্যাম্পলিং। কেন হলো বলছি, পারপাসিভ স্যাম্পলিং এখানে বলা হচ্ছে যে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ চিলড্রেনদের জন্য এটা করা হচ্ছে। এখানে নির্দিষ্ট একটা পারপাসিভ স্যাম্পলিং কখন হয়, পারপাসিভ স্যাম্পলিং খুব সহজ। নন প্রবাবিলিটি যে স্যাম্পলিংগুলো রয়েছে, নন প্রবাবিলিটি স্যাম্পলিংগুলোর মধ্যে পারপাসিভ স্যাম্পলিংটা একটা অন্যতম একটা পদ্ধতি স্যাম্পলিংয়ের, যেখানে কিনা গবেষক যে থাকে সে তার নিজের পারপাসটা অনুসারে নিজের ইচ্ছা মতো ক্যান্ডিডেটদের নির্বাচন করে, বা ক্যান্ডিডেট হবে না, স্যাম্পল নির্বাচন করে নিজের ইচ্ছা অনুসারে, যে আমার এই পারপাস, ঠিক আছে, আমার এই পারপাস, তো এটা অনুসারে আমি নির্বাচন করব। স্ট্র্যাটিফাইডে খানিকটা র্যান্ডম স্যাম্পলিংয়ের পদ্ধতি কিছুটা হলেও থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট মানে কী বলবো প্রবাবিলিটি এটা থেকে পাওয়া যায়। আচ্ছা, কুয়োটা আর অ্যাক্সিডেন্টাল যেটা, এটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টাল এটা না, অ্যাক্সিডেন্টাল এটা একটা গবেষক তার নিজের সুবিধার জন্য করে থাকে। মানে গবেষক যে এটা দেখছে যে মানে ধরুন আমি স্যাম্পল নির্বাচন করব, এবার আমার সুবিধা মতো আমি স্যাম্পল সুবিধাটা কীরকম, যে আমি দেখে নিচ্ছি যে এই জায়গা থেকে স্যাম্পল নিলে আমার হবে না, কিন্তু আমার এই জায়গা থেকে স্যাম্পল আমি বানাতে পারবো, এক কথায় ম্যানিপুলেট করতে পারবো স্যাম্পলগুলোকে, সেটা হয়ে যায় অ্যাক্সিডেন্টালের মধ্যে চলে যায়। মানে ধরুন আমার বন্ধু একটা স্কুলে কাজ করে বা চাকরি করে, এবার আমি সেই বন্ধুর কাছ থেকে পারমিশন পেলে পরে আমি সহজেই ওই ক্লাসের বাচ্চাগুলোকে আমি পেয়ে যাবো, কিন্তু সেই ক্লাসের বাচ্চাদের হয়তো আমার এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে দরকার খুব একটা নেই, কিন্তু তাও যেহেতু আমার বন্ধু ওখানে সুবিধা দেবে আমায়, তাই জন্য আমি চলে গেলাম অ্যাজ এ রিসার্চার, এটা অ্যাক্সিডেন্টালের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর পারপাসিভ তা না, পারপাসিভ হচ্ছে যে আমি একটা এখানে গবেষক একটা নির্দিষ্ট পারপাসের জন্য স্যাম্পল নির্বাচন করছে, নিজে থেকেই একটা নির্দিষ্ট পারপাসের জন্য স্যাম্পলটাকে একেবারে খুঁটিয়ে নির্বাচন করে, ঠিক আছে, কাজের সুবিধার জন্য। এটা চলুন চলে আসি পরের কোশ্চেন, 92 নম্বর কোশ্চেন। Which of the following measures is issued for describing the units of difference from the central tendency measure such as mean? সেন্ট্রাল টেন্ডেন্সি সাচ অ্যাজ মিন। আচ্ছা, সেন্ট্রাল টেন্ডেন্সির কথা আমি যখনই বলবো, কোথায় গেল সেন্ট্রাল টেন্ডেন্সি কথা, এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করছে, সাচ অ্যাজ মিন আর সেন্ট্রাল টেন্ডেন্সি এই দুটোর ওপর এখানে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কী কী পড়ে সেটা আগে জানা উচিত, সেন্ট্রাল টেন্ডেন্সি কী এবং সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কী কী পড়ে। সেন্ট্রাল টেন্ডেন্সি যেগুলো দিয়ে মেজার করে, মাপা হয় এক কথায় বলতে গেলে, সেটা হচ্ছে এই মিন, মিডিয়াম আর মোড। হ্যাঁ, মিন, মিডিয়াম, মোড এগুলো সবই সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ে। এসডি, মিন, মিডিয়াম, মোড হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সিগুলোর মধ্যে পড়ছে। তাহলে এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং মেজার্স ইজ ইউজড ইন ডেসক্রাইবিং দ্য ইউনিটস অফ ডিফারেন্ট ফ্রম দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার সাচ এজ মিন। মানে মিন থেকে যে ডিফারেন্সটা সেটা আমরা কোথায় পরিমাপ করি, সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার করার ক্ষেত্রে, সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার ক্ষেত্রে কোথায় আমরা এটা দেখি, সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করব, পরিমাপ করব। হ্যাঁ, তার ক্ষেত্রে কোথায় আমরা দেখছি যে মিন থেকে ডিফারেন্স হচ্ছে, মিন থেকে ডিফারেন্স বার করা হচ্ছে, মিন থেকে এই যে ডিফারেন্স বার করা হচ্ছে, ঠিক আছে, ভালো করে পড়তে হবে কোশ্চেনটা, তাহলেই বোঝা যাবে। আচ্ছা, এখানে অপশানগুলো কী কী দিয়েছে আগে দেখে নিই। রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এগুলো আর দেখার দরকারই নাই। লাস্টেরটা রয়েছে মিন ডিভিয়েশন, এগুলো আর দেখার দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে, 2 নম্বর হবে, কারণ এসডির যে সূত্রটা একদম সহজ একটা সূত্র আছে, সহজ সূত্রটাই এখানে বলে দিই। দেখুন, এসডি মানে হচ্ছে মিন থেকে এক্সকে বাদ দেওয়া, মিন থেকে নির্দিষ্ট ইউনিটকে বাদ দেওয়া। এসডির যে সূত্র সেটা যদি আমি বলি, এসডি, এটা যদি আমি সূত্র বলি, এসডির সূত্রটা কি হয়,
নাকি রুট ওভার সামেশন অফ এক্স মাইনাস, দাঁড়ান, হ্যাঁ এক সেকেন্ড, এই যে ব্যাস ঠিক আছে, হ্যাঁ রুট ওভার সামেশন অফ এক্স মাইনাস এক্স বার এটার হোল স্কোয়ার বাই n মাইনাস ওয়ান। হ্যাঁ, তো এখানে যে এক্সটা আছে না, এটা হচ্ছে ইউনিট। হ্যাঁ, আর এক্স বার এটা মানে হচ্ছে মিন। ঠিক আছে, মিন থেকে একমাত্র এসডিতের ক্ষেত্রে আমি মিন থেকে কি করি, এক্স যেটা থাকে অর্থাৎ ইউনিট যেগুলো থাকে সেগুলোকে আমি মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে কোশ্চেনটা কি এসেছে, কোশ্চেনটা এসেছে যে হুইচ ফলোয়িং মেজার্স is used describing the units difference from the mean। এই যে ডিফারেন্স ফ্রম দ্য মিন, সেন্ট্রাল টেন্ডেন্সির উদাহরণ হিসেবে মিনটাকে এখানে বেছে নেওয়া হয়েছে। ইউনিটগুলোকে বাদ দিচ্ছি, মিন থেকে ইউনিটগুলোকে বাদ দিচ্ছি কোন পদ্ধতিতে, মিন থেকে ইউনিটগুলোকে ডিফারেন্স বার করছি। ঠিক আছে, তো এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরেরটাতে আসি, পরেরটা হচ্ছে কি একটা ম্যাচিং। আচ্ছা, এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি পিয়ারসনের আর হচ্ছে কো রিলেশন আর কো ভ্যারিয়েন্সের যখন আমি বার করি, সহগতি সহগাঙ্ক বাংলায় বললে দাঁড়ায়, তো সেটা যখন আমি বার করি তখন এটা হয় একটা হয় প্রোডাক্ট মুভমেন্ট মেথড আর একটা হয় র্যাঙ্ক ডিফারেন্স মেথড। তো পিয়ারসনের যে আর, এটা নিয়ে আমি কথা বলছি, এটাই আমি প্রথম দেখেছি। পিয়ারসনের যে আর, সেটা এখানে ব্যবহার করা হয় সহগতি সহগাঙ্ক পরিমাপ করার ক্ষেত্রে, কোরিলেশন ব্যবহার করার ক্ষেত্রে। প্রোডাক্ট মুভমেন্ট মেথড রয়েছে, সেই প্রোডাক্ট মুভমেন্ট মেথডে আর হিসেবে ধরে নেওয়া হয়, আর এর মান বার করা হয়। মানে একটা ভ্যালু বাড়লে আরেকটাও বাড়ছে, এক্স বাড়লে ওয়াইও বাড়ছে, এটা যখন থাকে তখন সেই ক্ষেত্রে এই প্রোডাক্ট মুভমেন্ট মেথড বা কোরিলেশন মেথডের ব্যবহার কোরিলেশনের ব্যবহার করা হয়। সহগতি সহগাঙ্ক দুটো কোরিলেশন কথাটা দিয়েই বোঝা যাচ্ছে, কোরিলেশন মানে একটার সাথে আরেকটার যে সম্পর্ক সেটাই বোঝাচ্ছে, কোরিলেশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এখানে বলে দিচ্ছে টাইপস অফ ভ্যারিয়েবল, এক নম্বরে রয়েছে, দ্বিতীয় নম্বরে রয়েছে টাইপস কোরিলেশন। তাই ফার্স্টে রয়েছে বোথ ভ্যারিয়েবলস কন্টিনিউয়াস, দুটোই কন্টিনিউয়াস থাকে, এটা অবশ্যই পিয়ারসনের আর হবে। এটাই এতক্ষণ ধরে বলছিলাম, A2 হচ্ছে। হ্যাঁ, দেখে নি A2 দিয়ে উত্তর হয় কিনা, A2 কটাতে রয়েছে, বা এটাতে A2 একটাতেই রয়েছে, মানে আপনি একটা মেলাতে পারলে এটা উত্তর হয়ে যাবে। A2 হয়েছে, তো এখানে A2 হচ্ছে। বি হবে 4, সি হবে 5, ডি 1, ই 3। বি কী হবে, বোথ উইথ অর্ডিনাল মেজার। আচ্ছা, বোথ ভ্যারিয়েবলস কন্টিনিউয়াস মানে এক্স বাড়লে ওয়াই বাড়বে। বোথ ভ্যারিয়েবল কন্টিনিউয়াস বলতে যদি এক্স বাড়ে, ইনক্রিজ হয়, হ্যাঁ, তাহলে যেটা ওয়াই থাকবে সেটাও ইনক্রিজ হচ্ছে, দুটো একসাথেই বাড়ছে, তখন এই পিয়ারসনের আর পদ্ধতিটা, প্রোডাক্ট মুভমেন্ট মেথডের আর পদ্ধতি আর বার করা হয়। আর আরেকটা রয়েছে র্যাঙ্ক ডিফারেন্সে রো বার করি র্যাঙ্ক ডিফারেন্সে। হ্যাঁ, এই রো এটা বার করি। পরেরটাতে চলে যাচ্ছি, এখানে অনেকগুলো কোশ্চেন বেশ ভালোই রিসার্চ থেকে এসছে এবং ইম্পর্টেন্ট। An investigator used t-test to compare two groups of students on variable aptitude. He repeated his experiment 20 times, acha, and obtained a significant difference 19 times. On the basis of this, he decided to reject the null hypothesis. Okay, reject the null hypothesis, এইখান থেকে আমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। হাইপোথিসিসের ক্ষেত্রে টাইপ 1 এরর হয়, আর একটা হচ্ছে কি টাইপ 2 এরর হয়। ঠিক আছে, টাইপ 1 এরর হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করা হয়, টাইপ 2 এররকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। তো যাই হোক, কোশ্চেনটা ছিল দ্য প্রবাবিলিটি অফ কমিটিং টাইপ 1 এরর, এই যে চলে এসেছে।
টাইপ 1 এরার কখন হয়, টাইপ 2 এরার কখন হয়? দেখুন টাইপ 1 এরারটা কখন হয়? টাইপ 1 এরার হয় যখন রিজেক্ট করা হয়, রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস রিজেক্ট করা হচ্ছে। আমি দেখছি যে নাল হাইপোথিসিসটা সত্যি, কিন্তু তাও আমি সেটাকে রিজেক্ট করে দিচ্ছি, টাইপ 1 এরার, তাই তো? টাইপ 1 এরার, টাইপ 1 এরারের ক্ষেত্রে দেখছি আমি হাইপোথিসিস ট্রু, আর অথচ আমি কি করে দিচ্ছি, তাও আমি রিজেক্ট করে দিচ্ছি। হাইপোথিসিস ট্রু হচ্ছে, তাও আমি সেটাকে রিজেক্ট করে দিচ্ছি, কেটে দিচ্ছি, রিজেক্ট করে দিলাম। বা হাইপোথিসিসটা কী হচ্ছে, ট্রু হচ্ছে, তাও আমি আর ফর রিজেক্ট করে দিচ্ছি, TR, তখন সেটা হয়ে যাচ্ছে টাইপ 1 এরার। ঠিক আছে? টাইপ 1 হচ্ছে হাইপোথিসিস সত্যি, কিন্তু তাও আমি সেটাকে রিজেক্ট করে দিচ্ছি, এটা টাইপ 1 এরার। আর টাইপ 2 হচ্ছে কি কখন? টাইপ 2 এরার, টাইপ 2 এরার কখন হচ্ছে না, টাইপ 2 এরার হচ্ছে হাইপোথিসিসটা মিথ্যা, কিন্তু তখনও আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এই টাইপ 2 এরার হলে, এটা হচ্ছে টাইপ 2 এরার, হ্যাঁ, টাইপ 2 এরার হলে কী হবে, এটা সবচেয়ে বড় ভুল হয়ে যায়। টাইপ 2 এরার অতিমাত্রায়, মানে টাইপ 1-এর থেকে টাইপ 2 এরারটা অতিমাত্রায় মানে ক্ষতিকারক, বেশি ক্ষতিকারক টাইপ 2 এরার। হাইপোথিসিস আমি মিথ্যা জানেও সেটাকে আমি গ্রহণ করে নিচ্ছি। একটা তো হয় দেখুন হাইপোথিসিস, একটা নাল হাইপোথিসিস হয়, আরেকটা হচ্ছে যারা মানে হাইপোথিসিসের দুটো পদ্ধতি খুব ব্যবহার হয়, প্রত্যেকটা হাইপোথিসিসের ক্ষেত্রেই বোঝা যায় যে নালটাকে আমরা ব্যবহার করে থাকি। একটা তো হয় হাইপোথিসিস যেটা রিসার্চার করছে, সেই হাইপোথিসিসটা তখনই সাকসেস হবে যখন কিনা নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? নাল হাইপোথিসিস রিজেক্ট হয় কখন কখন না, দুটো জায়গায় ক্ষেত্রে হয়, টাইপ 1 এরার আর টাইপ 2 এরার, এটা ভুল। আর আরেকটা ক্ষেত্রে 3 জায়গাতে হয়, 3ভাবে নাল হাইপোথিসিস রিজেক্ট করা হয়, যে সঠিক কারণ দেখিয়ে হাইপোথিসিসটাকে আমি রিজেক্ট করছি। আর একটা হয় টাইপ 1 এরার, আর একটা টাইপ 2 এরার। ঠিক আছে? টাইপ 1 এরারে ভুল, আমি জানি যে হাইপোথিসিস সত্যি, হ্যাঁ, হাইপোথিসিসটাকে কি জানি সত্যি, কিন্তু তা সত্ত্বেও আমি রিজেক্ট করে দিচ্ছি। কারণ কি, তাহলে আমার রিসার্চ ওয়ার্কটা আমি দেখাতে পারবো। নাল হাইপোথিসিস যদি সত্যি হয়ে যায়, নাল হাইপোথিসিসটাকে যদি আমি সত্যি করে দেখিয়ে দিই, তাহলে আমি কী হবে, আমার তো যেটা একজন রিসার্চার যে হাইপোথিসিসটা করতে চাই সেটা তো গ্রহণ হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। হ্যাঁ, তো অনেক সময় কী হয়, TR করা হয় ইচ্ছা করেই, নাল হাইপোথিসিস সত্যি জেনেও সেটাকে রিজেক্ট করছি। ঠিক আছে? রিজেক্ট করে দিলাম, নাল হাইপোথিসিসটা সত্যি, কিন্তু তা সত্ত্বেও সেটাকে আমি রিজেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে টাইপ 1 এরার। হ্যাঁ, তা এই টাইপ 1 এরারের ক্ষেত্রে কোন সিগনিফিকেন্ট লেভেল ব্যবহার করা হয়? ম্যাক্সিমাম সময়েই কিন্তু 0.5, বিশেষ করে এইটা হচ্ছে টাইপ 1, তো টাইপ 1 এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, আর এই আলফাটা হচ্ছে 0.5, যে সিগনিফিকেন্ট লেভেল, এটাতে পরিমাপ করা হয়। 0.5 মানে 100টার মধ্যে এই যে 0.5, 5টা ভুল। পয়েন্টটা যদি তুলে দিই আমি, হ্যাঁ, তাহলে 100টাতে কটা ভুল হয়? 5টা ভুল হয়, তাই তো? 5টা ভুল মানে 95% সেটা ঠিক হচ্ছে, এই যে 95% ঠিক হয়, 95% ঠিক হয়ে যাচ্ছে একটা মানে রিসার্চ ওয়ার্ক, তাহলে এটা এই 0.05 লেভেলে হয়। সিগনিফিকেন্ট লেভেল ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপোথিসিসের এটাই ব্যবহার হয়, বিশেষ করে আলফার ক্ষেত্রে, মানে টাইপ 1 যখন এরার, এটা বলে দিচ্ছে টাইপ 1 এরার, তো এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, আমার পক্ষে যতটা বোঝানো সম্ভব বন্ধুরা, আমি ততটা করছি, বা যতটা এখানে বর্ণনা করা সম্ভব আমি বর্ণনা করে দিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, আর এই চ্যানেলটার সাথে থাকুন, আর দেখতে থাকুন, কারণ আমি এখানে এক তো এটা প্র্যাকটিস না করলে পরে আমরা এগোতে পারবো না, কারণ প্রচুর প্র্যাকটিস করার দরকার। নেট কোয়ালিফাই হতে গেলে এমন অনেক সময় হয় যে যে এই কথাটা, আমার এই কথাটা হয়তো সবাই সাপোর্ট করবে, যে আমি সব পড়েছি বইটা, হ্যাঁ, আমি যে বইটা, যে সিলেবাস আছে সেটা আমি পড়েছি, তারপরে গিয়েও আমি কোশ্চেনের অ্যান্সার করতে পারছি না, কারণ কোশ্চেনই এমন আসে।
আর তাহলে সেই ক্ষেত্রে আমি যদি প্র্যাকটিস না করি, প্র্যাকটিস কমিয়ে দিই, তাহলে তো আর কমন পাওয়ার কোনো জায়গাই থাকে না। কমন পাওয়া কি মানে করবো তা করার কোনো জায়গা থাকে না। আর সত্যি কথা বলতে এত বুঝে বুঝে পরীক্ষার হলে করার সময় থাকবে না, তো স্পিড আপ করতে হবে। স্পিড আপ করা তখনই সম্ভব হবে যখন কিনা আমি কয়েকটা কোশ্চেন পেপার, কয়েকটা সালের কোশ্চেন পেপার আমি বুঝে বুঝে করে নিলাম। আমি ধাতস্থ হয়ে গেলাম, রপ্ত হয়ে গেলাম, তো তারপরে আমি পারবো। তো সেই কাজটাই আমি করার জন্য চ্যানেলটা খুলেছি। বন্ধুরা দয়া করে আমার সাথে থাকুন, আমায় সাপোর্ট করুন। আমি চেষ্টা করছি আমার মতো করে যতটুকু আমার সাধ্য, যে কটা আমি এক্সপ্লেন করতে পারছি আমি এখানে করে দিচ্ছি। আপনারা প্লিজ আমার চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টের দরকার, তা নাহলে সত্যি সত্যি সাপোর্টটা না পেলে আমি কোনো এনার্জি পাবো না যে আরও নতুন ভিডিও ক্রিয়েট করার। কারণ যেখানে টপিকটাই এতটা কঠিন থাকে, তো সেখানে এনার্জি পাওয়া সম্ভব হয় না। সত্যি দয়া করে আমার সাথে থাকুন। একটু বড় হচ্ছে ভিডিওগুলো আমি জানি, কিন্তু তাও আমার সাথে থাকুন। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। কারণ প্রথম কথা তো বাংলাতে কেউ এক্সপ্লেন করে না। হ্যাঁ, মানে যত যাই ইউটিউব চ্যানেল দেখি সবাই হিন্দিতে করছে, ইংরেজিতে করছে, বাংলাতে তো করছে না। তো আমি এখানে চেষ্টা করছি আমাদের মাদার টাং যেটা আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলে আমাদের চিরকাল কী করা হয় না, যে একটা মানে সরিয়ে রাখা হয়। তো সেই জায়গাটা থেকে আমি এটা ট্রাই করছি বাংলাতে বলা, বাংলাতে চেষ্টা করা, বলার, বর্ণনা করার যতটা পারছি আর কি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস অফ রিলায়েবিলিটি of a test describes the average correlation of all split up correlations and can be applied when there are more than two options to each item. আচ্ছা, এখানে কি বলছে যে ডেসক্রাইব করছে কোরিলেশনটা যখন কিনা স্প্লিট হাফ কোরিলেশন ক্যান বি অ্যাপ্লাইড হোয়েন দেয়ার আর মোর দ্যান টু অপশান। অনেকগুলো অপশান, দুটো অপশানের থেকেও বেশি অপশানের ক্ষেত্রে যখন আমি কি না রিলায়েবিলিটি টেস্ট করার চেষ্টা করছি, তখন আমরা কোনটা ব্যবহার করব? রিলায়েবিলিটি মানে হচ্ছে গিয়ে বিশ্বস্ততা, ভ্যালিডিটি মানে হচ্ছে গিয়ে যথার্থতা। রিলায়েবিলিটি আর ভ্যালিডিটি, হ্যাঁ, এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই দুটো নিয়ে প্রচুর সালের কোশ্চেন আসে। হ্যাঁ, রিলায়েবিলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা, আর ভ্যালিডিটি মানে হচ্ছে যথার্থতা। কোনো কিছু রিলায়েবল হলে, মজার জিনিস কী হয়, কোনো কিছু রিলায়েবল হলে সেটা ভ্যালিড হবে। আপনি যদি আমায় বিশ্বাস করেন, বা আমি যদি আপনার বিশ্বাসটা আমি অর্জন করতে পারি, তাহলে সেটা আমার কাছে যথার্থ মনে হবেই। আমরা অনেক কিছুর জন্যই যথার্থ। দেখা যাচ্ছে যে কারোর মার্কশিট রয়েছে, যে এত 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 ডিগ্রি পাস করেছে, তাদের মার্কশিট রয়েছে, তারা ভ্যালিড কিসের জন্য ভ্যালিড না, একটা এক্সামের, পরীক্ষার এক্সামে, চাকরির এক্সামে বসার জন্য ভ্যালিড। ধরুন কোনো একটা চাকরির এক্সামে মানুষকে কী হতে হচ্ছে, যে গ্র্যাজুয়েট হলেই সে এক্সামে বসতে পারছে, তাহলে সেটা হচ্ছে ভ্যালিডিটি, যথার্থতা। আর রিলায়েবিলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা। আমি আপনাকে বিশ্বাস করি, এটাই বড় কথা। আপনি কি পাস করলেন, পাস তো অনেকে অনেক কিছুই করতে পারে, হাজার একটা হয়তো সার্টিফিকেট দেখিয়ে দিল যে আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। এটা করেছি মানেই যে সে আরেকটা কাজের জন্য বিশ্বাসযোগ্য, বা নতুন একটা কাজের জন্য সে বিশ্বস্ত, তা কিন্তু নয়। কেউ কাউকে বিশ্বাস করছে যে উনি যাই করুন না কেন, ওনার শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক না কেন, উনি এই কাজটা করতে পারবেন। হ্যাঁ, উনি এই কাজটা করতে পারবেন, এটা ওনার দ্বারা পসিবল। এটা যদি মানুষ একবার বিশ্বাস করে, তার বিশ্বাসটা যদি সে অর্জন করতে পারে, তাহলে সে রিলায়েবল হলে সেটা ভ্যালিড হবে, সে যথার্থ তাদের কাছে হয়েই যাবে। বোঝা গেল? এটা একটু বলে দিলাম। তো যাই হোক, এখানে বলছে এই রিলায়েবিলিটি টেস্টের কথা বলছে এখানে। রিলায়েবিলিটি টেস্টের কথা বলছে। এই রিলায়েবিলিটি টেস্ট মোর দ্যান টু হচ্ছে, মোর দ্যান টু অপশান যখন থাকবে, তখন কোনটা ব্যবহার হবে? এটা হচ্ছে আলফা হবে। হ্যাঁ, কনভেন্স আলফা হবে। যখন আমি রিলায়েবিলিটি টেস্ট করছি অনেকগুলো স্প্লিট আপ কোরিলেশন বার করার ক্ষেত্রে, মানে অনেকগুলো স্প্লিট হাফ কোরিলেশনের জন্য, তখন কিন্তু এটা কনভেন্স আলফা ব্যবহার হবে। আচ্ছা, পরেরটাই চলে যাই। দ্য শেপ অফ দ্য কার্ভ শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রেডিক্টেবল র্যাঙ্ক ইজ। প্রেডিক্টেবল র্যাঙ্ক, আচ্ছা একটা কথা বলি, যে এই যে কার্ভ নিয়ে যে কোশ্চেনটা এসছে, এটা নিয়েও একটা কথা বলে দিই, যে একটা নর্মাল প্রবাবিলিটির ক্ষেত্রে একটা কার্ভ থাকে, কার্ভটা এরকম, ঠিক আছে? এইখানে থাকে ওই মিন, ঠিক আছে? তো এটা নর্মাল প্রবাবিলিটির কার্ভ থাকে, কিন্তু এখানে বলছে কি, হ্যাঁ, মানে যখন আমরা দেখি কি কার্ভ, নর্মাল প্রবাবিলিটির কার্ভ কোনো কোনো সময় এই দিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে সেই অ্যান্সার উত্তর হবে। আবার কোনো কোনো সময় উল্টো দিকেও ঝুঁকে যায়, এইরকম হয়ে যায়, তাহলে সেই দিকে যাবে। আবার নর্মাল প্রবাবিলিটি কার্ভটা এরকম হয়, মাঝখানে থাকছে, তাহলে এই জায়গাটায় ইনক্রিজ পাচ্ছে, ঠিক আছে? এই জায়গাটায় ইনক্রিজ থাকছে, পাচ্ছে, এই ধরনের হয়।
কোথায় কোথায় ইনক্রিজ হচ্ছে কোথায় কোথায় হচ্ছে না সেটা দেখতে এটা ব্যবহার করা হয়। তো এটা এক্ষেত্রে কি বলছে যে কার্ভ, দ্য শেপ অফ দ্য কার্ভ শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ পার্সেন্টাইল র্যাঙ্কস। পার্সেন্টাইল র্যাঙ্কস, দ্য শেপ অফ দ্য কার্ভ শোয়িং দ্য পার্সেন্টাইল র্যাঙ্কসের ক্ষেত্রে এখানে কোনটা কোনটা হচ্ছে, ঠিক আছে? তাহলে কোনটা কোনটা হচ্ছে এখানে? নর্মাল হবে, রেক্ট্যাঙ্গুলার হবে, বাই মডাল হবে। তাহলে এটা হবে রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে? কারণ এখানে মনে রাখতে হবে যে পার্সেন্টাইল র্যাঙ্কের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার মানে চার কোণা হবে কার্ভটা, ঠিক আছে? ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল মানে তো সবাই জানেই চার কোণা হবে। আয়তকার কার্ভটা কেমন হবে? আয়তকার হয় কখন? না পার্সেন্টাইল র্যাঙ্কসের ক্ষেত্রে। পরেরটাই চলে যায়। An investigator commits type 1 error in testing hypothesis when he or she, যখন কিনা তাহলে টাইপ 1 এরর কখন হয়? একটু আগে আমি বলে দিলাম টাইপ 1 এরর কখন হয়। এই যে রিজেক্ট নাল হাইপোথিসিস when it's true, নাল হাইপোথিসিসটা সত্যি কিন্তু তা সত্ত্বেও সেটাকে আমি রিজেক্ট করে দিচ্ছি। কারণ যে রিসার্চার আছে সে দেখাতে চাইছে যে সে যে হাইপোথিসিসটা করেছে সেটাই গ্র্যান্ট হচ্ছে, ঠিক আছে? নাল হাইপোথিসিস সত্যি জেনেও কখনো কখনো তাই কী করা হয় যে সেটাকে রিজেক্ট করে দেওয়া হয় রিসার্চার। তো এটা টাইপ 1 এরারের উদাহরণ। টাইপ 1 এরার থেকে অনেক কোশ্চেন আসছে বন্ধুরা, এটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, টাইপ 1 এরার, টাইপ 2 এরার, সিগনিফিকেন্স লেভেল, এগুলো থেকে কোশ্চেন কিন্তু বারবার আসছে। ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেন। এটা অঙ্ক। ও আচ্ছা, এটা অ্যানোভা বার করতে হবে। এর আগের কি একটা মিস করলাম কোনো? না, অ্যানোভা বার করতে হবে। হ্যাঁ, অ্যানোভার ফর্মুলা, অ্যানোভা হচ্ছে কি এফ টেস্টের ফর্মুলা, ঠিক আছে? এফ অ্যানোভার ফর্মুলাটা হচ্ছে কি এফ ইকুয়াল টু মিন স্কোয়ার বিটুইন টু গ্রুপস আর মিন স্কোয়ার উইদিন টু গ্রুপস, দুটোর মধ্যে যে ডিফারেন্সটা থাকে। মিন স্কোয়ার বিটুইন গ্রুপস আর মিন স্কোয়ার উইদিন গ্রুপস, ঠিক আছে? এখানে লিখছি না, আমি বলে দিলাম। মিন স্কোয়ার বিটুইন টু গ্রুপস, মিন স্কোয়ার উইদিন টু গ্রুপস, ঠিক আছে? এটা তাহলে এখানে দেখো দেওয়া রয়েছে যে ডিগ্রি অফ ফ্রিডম দেওয়া রয়েছে একদিকে, এই যে ডিএফ বলে দিয়েছে, ডিগ্রি অফ ফ্রিডম বলে দিয়েছে। আর এখানে বলে দিয়েছে কি সাম স্কোয়ার থেকে আমাদের মিন স্কোয়ার বার করতে হবে। কারণ দুটো মিন স্কোয়ার, আচ্ছা অ্যানোভাটা এখানে কি দুটো গ্রুপের মধ্যে হচ্ছে, ঠিক আছে? বিটুইন টু গ্রুপস আর মিন স্কোয়ার উইদিন টু গ্রুপস, দুটোর মধ্যে হয়। দুটোর মধ্যে যে পার্থক্য, মিন স্কোয়ার বিটুইন গ্রুপস বাই মিন স্কোয়ার উইদিন গ্রুপস, ঠিক আছে? উইদিন গ্রুপস, এটা হচ্ছে কি এফ ইকুয়াল টু এটা, মানে অ্যানোভা যখনই বার করবো এটা এরম এই ফর্মুলাটাই এটা, ঠিক আছে? মিন স্কোয়ার উইদিন গ্রুপস। তাহলে এখানে কিন্তু সাম স্কোয়ার আছে, মিন স্কোয়ার কি দেওয়া আছে? মিন স্কোয়ার দেওয়া নেই, মিন স্কোয়ার আমাদের বার করে নিতে হবে। সাম স্কোয়ার দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে ডিএফ। ওকে, তাহলে এখানে আমার কি করে বার করতে হয়? না সাম স্কোয়ারটাকে ডিএফ দিয়ে ভাগ করতে হয়, সাম স্কোয়ারটাকে ডিএফ দিয়ে ভাগ করতে হবে, দিয়ে তারপরে সেই দুটোকে ভাগ করে দিতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে কি এই যে 625, এটা যেটা আছে এই যে 625, পয়েন্ট আর পড়ছে না, হ্যাঁ 0.00, এটাকে ভাগ করতে হবে ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে 3 দিয়ে, ঠিক আছে? আবার পরেরটাকেও সেমভাবে করতে হবে। 2128কে ভাগ করতে হবে কত দিয়ে? 36 দিয়ে। তাহলে এই দুটো ভাগ করতে হবে, এই দুটো দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো, আচ্ছা 625কে যদি আমি ভাঙি, 625কে যদি আমি ভাঙি 3 দিয়ে, 625কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 208.00 টাইপ কিছু আসবে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে গিয়ে 2128কে যদি 36 দিয়ে ভাগ করি, 2128কে যদি আমি 36 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো কত? 59.11 এই টাইপের। এবার এই দুটোকে ভাগ করে দিতে হবে। এই যে এই দুটো বেরোলো মানে এই যে সাম স্কোয়ার বাই ডিএফ, এটা ইকুয়াল টু কি?
মিন স্কোয়ার, হ্যাঁ মিন স্কোয়ার, ঠিক আছে। সাম স্কোয়ারকে যদি আমি ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাঙি তাহলে কি পাই, মিন স্কোয়ার পাই। তাহলে ফার্স্টেরটা হয়েছে 625কে 3 দিয়ে ভাঙলে হলো 200 কত 8 হলো বোধহয় 208 হবে, 208.3। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 2128কে 36 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো 59.11। এবার এটাকে ভাগ করলে পরে আমরা পেয়ে যাবো এটার অ্যান্সার। দুটোর মধ্যে মিন স্কোয়ার উইদিন গ্রুপস আর মিন স্কোয়ার বিটুইন গ্রুপস আর মিন স্কোয়ার উইদিন গ্রুপসের যে ডিফারেন্স সেটা পেয়ে যাবো, সেটা হবে 3.52, মানে 2 নাম্বার 3.52 বেরোবে, এটা হবে। হ্যাঁ, এটা ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে অ্যানোভা। অ্যানোভার এই সূত্রটা মাথায় রাখতে হবে। অ্যানোভা হচ্ছে রিসার্চের সেই পদ্ধতি, হ্যাঁ রিসার্চের সেই পদ্ধতি যেখানে কিনা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, অ্যানোভা। আরেকটা হচ্ছে অ্যানকোভা রয়েছে, সেটা অ্যানালাইসিস অফ কোভ্যারিয়েন্স, ঠিক আছে, আর এটা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। তো এটা দিয়ে এটাই হয়ে গেল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 3.52। ওকে বন্ধুরা, তো আশা করি আমি বোঝাতে পেরেছি। ও এটার অ্যানোভার এই সূত্রটা মনে রাখার জন্য বলছিলাম যে এফ ইকুয়াল টু হচ্ছে গিয়ে মিন স্কোয়ার উইদিন গ্রুপস বাই মিন স্কোয়ার, মিন স্কোয়ার বিটুইন গ্রুপস বাই মিন স্কোয়ার উইদিন গ্রুপস, মিন স্কোয়ার বিটুইন গ্রুপস বিজি, আর একটা হচ্ছে গিয়ে মিন স্কোয়ার উইদিন গ্রুপস, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি মনে রাখা যায় তাহলে এরকম খালি খুব সহজেই অঙ্কগুলো করে নেওয়া যাবে খালি ক্যালকুলেশন করে, ঠিক আছে। তো এটা দিয়ে আসে অনেক সময় কোশ্চেন, তো এটা রিসার্চ থেকেই এসছে, রিসার্চ থেকে প্রচুর কোশ্চেন এসছে এই পেপারটাতে। তা আমি যতটুকু পেরেছি এক্সপ্লেন করে দিয়েছি, হ্যাঁ। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলটিকে। আর এতক্ষণ ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এতক্ষণ আপনারা দেখেছেন আমার এই চ্যানেলটিকে। আজকে কয়েকটা আমি মানে যতটা পেরেছি আর কি ততটা আমি এখানে অঙ্কগুলো এখানে বলে বলে দিয়েছি, ডেসক্রাইব করে করে দিয়েছি, যতটুকু পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা মানে আমাকে আরও বেশি উৎসাহ দিন, আর আমার কোথাও ভুল হচ্ছে কি না আরও ভালোভাবে কোনটা করতে হবে সেটা আমাকে বলে দিন, তাহলে আমারও কাজে লাগবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। যারা যারা আমাকে দেখছেন লাইক করুন, এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটা একেবারে নতুন, আর বেল আইকনটা প্রেস করে দিন, তাতে করে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো একই রকমভাবে পেয়ে যাবেন। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, এই চ্যানেলটিকে সাপোর্ট করেছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের ভালোবাসার জন্যই আমি এতগুলো ভিডিও এখনও বানাতে পারছি। আর হ্যাঁ, মহামারীর সময় তো মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেনও না, কারণ ভয় পেলে আমাদের ভয় গ্রাস করে নেবে এবং আমাদের স্বাভাবিক জীবন থেকে আমাদের দূর করে দেবে। পড়াশোনার মধ্যে থাকুন, যারা সুস্থ আছেন তারা পড়াশোনার মধ্যে থাকুন, যাদের দৈহিক অবস্থা এখনও কন্ডিশন ভালো নেই, যারা রিকভারি স্টেজে রয়েছেন তাদের জন্য আমি তাদের সুস্থ কামনা করছি। তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আর হ্যাঁ, এই ভয়ঙ্কর সময়, অতিমারির সময় বেশি দিন আমাদের আর থাকবে না, একটা না একটা দিন এটা ঠিক হয়ে যাবে, পৃথিবী সুস্থ হবেই। যতই থার্ড ওয়েভ আসুক বা যাই বলুক, হ্যাঁ হয়তো 1-2 বছর টাইম লাগবে কিন্তু সুস্থ হয়ে যাবে, পরীক্ষা কিন্তু হবেই। যারা যারা বেঁচে যাবেন তাদের জন্য কিন্তু একটাই কথা, হ্যাঁ পরীক্ষা কিন্তু হবেই। হ্যাঁ, তবে যারা যারা এখনও পর্যন্ত অসুস্থ রিকভারি স্টেজে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, ভগবান আপনাদের সহায় হোক, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আমি প্রার্থনা করছি আপনারা সত্যিই সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সাথে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকের মতো এ পর্যন্তই।